এটা তো অটোকেট আছে না? আমি গত ক্লাসে কিছু কমান্ড, অল্প কয়েকটা কমান্ড আমি একটু রিপিট করব অল্প সময়ের ভিতরে, যেহেতু ওটা সাউন্ডে আসে নাই। আমি গ্রুপে দেখলাম অনেকে কমপ্লেনটা করেছেন, তো সেই জন্য রেকর্ডটা রাখার জন্য কয়েকটা কমান্ড আমি পরপর দেখিয়ে যাব। হ্যাঁ, আমি কোনো প্রশ্ন উত্তরের মধ্যে আজকে যাব না। আমি আপনাদের সবার জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, এই কমান্ডগুলো নিয়ে আমরা আবার কাজ করবো। আমরা একটা প্রজেক্ট স্টার্ট করবো, যখন এই কমান্ডগুলো ফিরে ফিরে আসবে। হ্যাঁ, তো আজকে শুধু আমি জাস্ট পরপর পরপর একটু বলে যাব, যেহেতু গত ক্লাসে আলাপটা হয়েছে, আপনারা ফিজিক্যালি উপস্থিত থেকে শুনেছেন। তো আজকে আরেকবার বলে আই হোপ আপনারা হয়তো খুব দ্রুত রিলেট করতে পারবেন। কেমন? তো যে কমান্ডগুলো নিয়ে আসলে আপনারা প্রবলেম ফেস করছেন, সেগুলো নিয়ে আগে আলাপ করি। ফাইলটা ওপেন হোক। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে ফ্লোর। ফ্লোর কমান্ড নিয়ে আমরা কাজ করেছি। এটা আর্কিটেকচার ট্যাবের আন্ডারে ফ্লোর নামে আমরা যদি দেখি, এখানে আছে, অথবা আমাদের শর্টকাট কমান্ড এফ স্পেস বার, বা এফ, শুধু এফ দিলে আমরা পেয়ে যাবো, তাই তো? এফ এন্টার বা এফ স্পেস বার দিলে আমরা পেয়ে যাবো। এই যে এটা দেওয়ার পরে, কমান্ডটা দেওয়ার সাথে সাথে তখন একটা এই টুল বারটা, অর্থাৎ কিভাবে আমি ড্রটা করতে চাই, এই টুল প্যানেলটা তখন অ্যাক্টিভেট হয়। তো সেখানে আমি রেক্টেঙ্গেল দিয়ে এটা ড্র করছি। এটা এভাবে হতে পারে, অথবা পিক লাইন। এই পিক লাইন কমান্ডটা দিয়ে আমি চাইলে এইজ লাইনগুলো দেখাই দিতে পারি, যে ওয়ালগুলোর এইজ লাইন দেখাই দিতে পারি। খেয়াল রাখতে হবে কোনো লাইন যেন একটা লাইনের উপর ওভারল্যাপ না করে। একটা লাইন আর একটা লাইনের উপর যদি ব্রেক লাইন হয়ে ওভারল্যাপ না হয়ে যায়, ওভারল্যাপ হলে সেটা কিন্তু কমান্ড ক্লোজ হবে না। সো ফর এক্সাম্পল, আমি যদি এখানে আরেকটা লাইন ড্র করি এটার উপরে, হ্যাঁ, সে একটা টুকরা লাইন এখানে ড্র করলাম, ও দেখেন একটু, এই যে এটা কিন্তু ভিতরে আছে, তাই না? আমি কমান্ড ক্লোজ করতে চাইলে সেটা হবে না, এই যে হচ্ছে না। কিন্তু ও আমাকে অরেঞ্জ কালার দিয়ে দেখা দিচ্ছে কোথায় প্রবলেমটা হচ্ছে না, বলে সে বসে নাই, কিন্তু সে আমাকে দেখা দিচ্ছে প্রবলেমটা কোথায়। আমি যদি এরপরে খুঁজি তাহলে এটাতে প্রবলেম, তখন একটু একটু কার্সারটা আনলে ও হাইলাইট হয়ে দেখা দিচ্ছে যে এটা দুইটা পার্ট। তার মানে বোঝা গেল এখানে ওভারল্যাপ আছে অথবা ব্রেক আছে কিছু একটা। আমি ক্লিক করলাম, মুছে দিলাম, এবার আমি ওকে করি, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার সাথে সাথে এই যে একটা স্প্যান ডিরেকশন লাইন দেখাচ্ছে, এই যে, তাই না? অর্থাৎ ওই স্ল্যাবটার মধ্যে স্প্যান ডিরেকশন লাইন। তো এই স্প্যান ডিরেকশন লাইনটা আমরা চাইলে মুছে দিতে পারি খুব সহজে। এটা আমার প্রয়োজন নাই। কিভাবে মুছে দেবো? জাস্ট এটা ক্লিক করবো, এটা মুছে দেবো। হ্যাঁ, সিলেক্ট করবো আর মুছে দেবো। তো এটা হচ্ছে দেখেন আমাদের ফ্লোর, যে ফ্লোরটা আমরা ড্র করলাম একটু আগে। কেমন? তো ফ্লোর কমান্ডটা আমরা জানলাম। ফ্লোরটা জাস্ট এফ স্পেস বার অথবা আর্কিটেকচার ট্যাব থেকে ফ্লোরে গিয়ে আমরা যখনই কমান্ড নিব, তখনই এই ড্রয়িং টুলবার গুলো চলে আসবে। এটার সাহায্যে আমরা এটা ড্র করব। ফাইনালি আমরা ওকে দিলে এটা হয়ে যাবে। খেয়াল রাখতে হবে, যেটা আমরা ড্র করছি, যে ফ্লোরটা, সেই ফ্লোরটা যে লেভেলে ড্র করছি, সেই লেভেলের ফ্লোর হিসেবে এটা কনসিডার হবে। কোনো কারণে যদি এই ওয়ালটা যদি এমন হয়, এই ফ্লোর থেকে সার্টেন হাইটে থাকবে, বিষয়টা যদি এমন হয়, তাহলে এটাকে সিলেক্ট করার পরে এই হাইট অফসেট বাটনে আমি যদি দিই, সেটা সেই হাইটে চলে আসবে। অর্থাৎ আমি সে ফর এক্সাম্পল এটাকে ডাবল ক্লিক করি, আমি এই অংশটাকে বললাম যে এই অংশটা আমি মুছে দিই। হ্যাঁ, এটা আমি ডিলিট দিই, ডিলিট দিয়ে আমি ওকে দিই। আচ্ছা, এটা আর একটা ব্যাপার দেখেন, আমি যখন মুছে দিচ্ছি, খেয়াল করে দেখেন, এই টোটাল স্ল্যাবগুলোর মধ্যে একটা স্ল্যাব আছে যে স্ল্যাবের দুই পাশে দুটো সমান সমান চিহ্নের মতো থাকে। এটা যদি কোনো এই কমান্ডের মধ্যে থেকে যদি আপনি মুছে দেন, তাহলে এটা আর কমপ্লিট হবে না। হ্যাঁ, এটা কিন্তু কমপ্লিট হবে না। সে ফর এক্সাম্পল এটা আমি মুছে দিলাম, হ্যাঁ, দিয়ে আমি অন্য একটা লাইন দিয়ে এখানে কমপ্লিট করতেছি। কেমন? হ্যাঁ, এটা আমি দিলাম, এটা কিন্তু সমান সমান চিহ্নটা বাই ডিফল্ট এটা আসেই। এমন যদি হয়, এটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে আমি করলাম কি, সে ফর এক্সাম্পল আমি এটাকে একটা মডিফাই করে একটা পর্যায়ে আমার মনে হলো যে আসলে এটা হবে না, দুটো মিলে আসলে একটা স্ল্যাব হবে। হ্যাঁ, তো এই লাইনটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে এটার সাথে এটাকে আমি কানেক্ট করে দিলাম। কেমন? তাহলে কি সমান সমান চিহ্নটা এখানে আছে? আমি ক্লোজ করে যে এটা ক্লোজ হবে না। এটা এই সমান সমান চিহ্নটা মানে কি? মানে ওর স্প্যান ডিরেকশনের সাথে ওর একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে এই যে স্প্যান ডিরেকশন শব্দটা আছে না, এই যে
এটা মুছে গেছে, এই কারণে স্প্যান ডিরেকশন সে পাচ্ছে না, যে কারণে সেটাকে চাইলেও সেটা ক্লোজ হবে না। তাহলে আমার কি করতে হবে, যদি এরকম মডিফিকেশন প্রয়োজন হয়, এই স্প্যান ডিরেকশনটা ক্লিক করে আমাকে একটা ওয়াল দেখাই দিতে হবে। দেখানোর সাথে সাথে দেখেন চলে আসছে না এটা সমান চিহ্নটা, এবার আমি ক্লোজ করে ক্লোজ হয়ে যাবে, দেখছেন? এই হচ্ছে আমার ফ্লোরটা চলে আসলো কেমন। এবং এখানে যদি আমি হাইট অফসেটে গিয়ে যদি বলি এটা 5 ফিট উপরে হবে, আমি ক্লিক করলে দেখেন 5 ফিট উপরে চলে গেছে। বুঝবো কিভাবে, ওই স্ল্যাবে আমি যদি টেলিভিশনে যদি দেখি দেখবো 5 ফিট উপরে চলে গেছে। আমি যদি আবার হাইট অফসেট এটাকে 0 করে দিই, আমার ফ্লোরের লেভেলেই চলে আসছে। ক্লিয়ার? আই হোপ এটা বুঝতে সমস্যা নাই। এটা গেল কে ফ্লোর। এই ফ্লোরের থিকনেস কি হবে এটা বোঝার জন্য আমরা বলছিলাম এডিট টাইপে গেলে আমি যদি এখানে এটাকে এডিট করি তাহলে এটা 1 ফিট দেওয়া আছে, বাই ডিফল্ট এটা 1 ফিট থাকে। এটা যদি আমি 6 ইঞ্চি দেই, 6 ইঞ্চি দিলাম, এই যে খেয়াল করছেন 6 ইঞ্চি দিলাম, এটা কিন্তু এবার থিকনেস কমে গেছে। এবার দেখবো এটা প্রপার থিকনেসে সে এখন চলে আসছে কেমন। তাহলে আমরা ফ্লোরটা দেওয়া শিখলাম। এবার আসি, গতদিন আমরা যেগুলো শিখেছিলাম এর মধ্যে ফ্লোর শিখেছিলাম, তারপর কি শিখেছিলাম ওয়াল, তাই না? এবং শিখেছিলাম রেলিং, ডোর উইন্ডো। আচ্ছা, এবার আমরা ওয়াল কভারটা আই হোপ সবাই বুঝছেন নাকি? এটা নিয়ে কারো কমপ্লেন আছে? থ্রিতে গেলে এটা আসতেছে না, এই কারণ আমাদের এখানে এই টুলবারে এই যে এটা ইউজুয়ালি থাকে ওয়ার ফ্রেম, না হলে থাকে হলো হিডেন। এটাকে যদি আমরা রিয়েলিস্টিক করে দিই তখন এটা দেখতে যেমন ওরকম দেখাবে, একদম ম্যাটেরিয়ালটা ব্রিকের মতো নিয়ে। আর যদি এটাকে আমরা টেক্সচার দেই তাহলে টেক্সচার থাকলে সে টেক্সচার অ্যাপ্লাই করা নাই সেটা দেখাবে। আর যদি আমরা এটাকে শুধু কনসিস্টেন্ট কালার হিসেবে দিই তাহলে কনসিস্টেন্ট শুধু কালার, একটা সলিড কালার এভাবে দেখাবে, বেসিক কালার। তো ইউজুয়ালি আমরা যত নিচের দিকে নামতে থাকবো তত বেশি ফাইল রেজুলেশন বাড়তে থাকবে এবং ফাইল ভারী হতে থাকবে। যত বেশি আমরা সবসময় চেষ্টা করবো হিডেনে কাজ করতে বেশি। মাঝে মাঝে প্রয়োজন হলে এটা আমরা হয়তো একটু শেডেড করতে পারি, আদারওয়াইজ আমরা এটা কিসে রাখবো, হিডেনে রাখবো। এটা কেমন? যত বেশি আমরা নিচের দিকে নামবো তত বেশি গ্রাফিক্স এর উপর প্রেশার বাড়তে থাকবে, গ্রাফিক্স কার্ডের উপরে। আমরা যদি এটাকে শেডেড দেখতে চাই, দেখেন এটা ঠিক পাশে শেডেড বাটনটা আছে, ক্লিক করে যদি আমি কই এই যে এটা এই শেডটা যদি অন করি দেখেন ছায়া পড়ছে, দেখছেন? এটাকে যদি আমি আবার যদি বন্ধ করে দিই ছায়াটা চলে যাবে। সো যত বেশি ভিজুয়াল এফেক্ট ইউজ করবেন তত বেশি ফাইল ভারী হতে থাকবে। আপনার মেশিন যদি হাই পারফরমেন্স মেশিন হয় তাহলে সমস্যা নাই, কিন্তু এটা যদি একটু আগের মেশিন হয় তখন কিন্তু বা র্যাম একটু কম থাকে বা গ্রাফিক্স কার্ড একটু কম থাকে তাহলে এটা মেশিনের উপর একটু প্রেশার ফেলবে। সো এটা কাজের ভলিউম বুঝে এটাকে আপনারা করবেন এবং মেশিনের হার্ডওয়্যার বুঝে এটাকে আপনারা অ্যাক্টিভেট করবেন। যাই হোক, ওয়ালের ব্যাপারে আমি গেলাম না। তাহলে ডোর উইন্ডো ডিআর কমান্ড গেলে আমার ডোর চলে আসবে। আর ডোরের ফ্যামিলিতে গেলে একজনের ডোর ফ্যামিলিতে একটা ইস্যু হয়েছে, এটা সফটওয়্যার ইস্যু। যেটা বলেছিলাম এটা রিইনস্টল করতে হবে আপনাদের, যাতে এটা আসে। আমি যে ব্যাকআপটা দিয়েছি এটাকে ইন্টারনেট অন রাখবেন। আচ্ছা, ওইটাকে কিভাবে নিতে হয় সেটা আমি দেখাই দেবো। হ্যাঁ, সে ফর এক্সাম্পল বিআইএম অবজেক্ট আমি বলি, ঠিক আছে, তাহলে ওটা আমি দেখাই। হ্যাঁ, এটা নিতে গেলে এটা একটু লাগবে, মানে এটা সাইন ইন করতে হবে আমার এখানে। ফ্রি সাইন ইন, বাট সাইন ইন লাগবে। সাইন ইন ছাড়া এটা আসলে হবে না। তো সাইন ইন করতে গেলে বিআইএম অবজেক্ট, আপনি পেন ড্রাইভে দিতে পারবেন ফাইলটা আমাকে যেটা ডাউনলোড করছেন, কারণ এখানে আমার ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো এখানে দিতে হবে, এই কারণে আমি এখানে এন্ট্রি দিচ্ছিলাম না। এটা যেহেতু কমন মেশিন এই কারণে এটা আমি দিচ্ছিলাম না। আপনারা যদি কেউ ডাউনলোড করে থাকেন আমাকে দেন, আর না হয় আমি নেক্সট ক্লাস আমি কিছু ডাউনলোড করে নিয়ে আসবো, সেটা দেখাবো যেভাবে বেটার ফিল করেন। ওকে, তাহলে আমি দেখাই দিব। আপাতত আমি যেটা দেখাচ্ছি সে ডোর কমান্ড নিলাম। ডোর কমান্ড নিয়ে আমি যদি লোড ফ্যামিলিতে যাই, এই ডোর ফোল্ডারটাতে গেলে
আমরা যেটা নিতে চাই সেটাই চলে আসবে। অনেক সময় এমন হয় না যে একটা ভ্যাকেন্ট স্পেস, ফাঁকা স্পেস ডোরের মতন, কিন্তু আমরা ডোর বসবে না, শুধু একটা পাঞ্চ, তখন হচ্ছে ডোর ওপেন, ডোরে যে ওপেন ওপেনিং, এই যেটা ডাবল ক্লিক করে আমি যদি এটা এখানে দিই, এই দেখেন শুধু কি হয়েছে, কোনো ডোর বসে না, শুধু ফাঁকা। তো এটাও একটা ডোরের প্যাটার্ন, এক ধরনের ডোর প্যাটার্ন। একইভাবে আমি যদি উইন্ডো দিতে চাই, উইন্ডো কমান্ড নিলাম, রোড ফ্যামিলিতে গেলে আমি যে এবার উইন্ডোতে যদি চলে যাই, উইন্ডো, ওখান থেকে আমরা যেই টাইপের উইন্ডো নিতে চাই সেই টাইপের উইন্ডোতে, সে ফর এক্সাম্পল আমি চাই হলো এই উইন্ডোটা নিতে, এটাই আমি সিলেক্ট করি, করে এটা আমি দেখাই, এই যে এখানে চলে আসছে, ঠিক না? আমি এবার 3D তে যাই, ওই দেখবো আমার উইন্ডোটা ওরকম হয়ে গেছে, ঠিক আছে? তো এবার ডোর উইন্ডো গুলো এভাবে, এটা হাইট আমরা কিভাবে ফলো করতে পারবো, সিলেক্ট করার পরে যে হাইটে আমরা চাই, হাইট অফসেটটা কি হবে এখানে বলে দিলে সে হাইটে এটা চলে আসবে। এটাকে এডিট করতে চাইলে ক্লিক করে আমি যদি এখানে সাইজ বলে দিই, উইডথ কত, সে ফর এক্সাম্পল এটা আমি দিলাম 5, হ্যাঁ, তো 5x5 আমি যদি ভাবি দিই, এটা কিন্তু সাইজটা অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়ে গেছে। আমি যদি বলি এটা সিল লেভেল, নিচ থেকে এটা 2 ফিট, ফ্লোর থেকে 2 ফিট উপরে হবে, দেওয়ার সাথে সাথে এটা সিল লেভেল 2 ফিট চলে আসছে। তো খেয়াল রাখতে হবে সবসময়, যাকে আমি মডিফাই করতে চাই তাকে আগে সিলেক্ট করতে হয়, সিলেক্ট করলেই তখন এই অপশনগুলো পাশে দেখাবে, সেটা রিলেটেড অপশনগুলো পাশে আসবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। তো তাহলে ডোর, উইন্ডো, ওয়াল, ফ্লোর, একটু ফাস্ট আমি গেলাম, বাট আগের দিনের ডিসকাশনটা যেন রেকর্ডিং এ আসে আমি রিপিট করে নিলাম। রেলিং, RLL সংক্ষিপ্ত কমান্ড, কিবোর্ড কমান্ড RLL। আমি যদি দেওয়ার পরে এই এখান থেকে যেভাবে আঁকতে চাই, আমি এখান থেকে ক্লিক করে যদি এবার লাইন ড্র করি, হ্যাঁ, এই যে লাইন ড্র করলাম, তাই না? টিআর দিয়ে ডিসকানেক্টেড ছিল, কানেক্টেড করে নিলাম। তারপর এটা ক্লিক করলে দেখাচ্ছে কত ডিসটেন্স আছে, সে ফর এক্সাম্পল 5 ফিট, সে ফর এক্সাম্পল 5 ফিট দূরে চাই, সিলেক্ট করি, টেম্পোরারি সিলেকশন থেকে আমি 5 ফিট ডিসটেন্স দেখালাম, তারপর ওকে করি, রেলিং তৈরি হয়ে গেছে। তো রেলিং তৈরি হয়ে গেছে, আমরা বুঝলাম যে রেলিং কিভাবে দিতে হয়, না? তো গতদিনের কমান্ড গুলো আরেকবার আমরা দেখে নিলাম। তো আজকে ক্লাসের কমান্ড গুলো আমরা স্টার্ট করব, নতুন নতুন বিষয়গুলা। তো এখানে ফার্স্ট শুরু করি যে রুফ, ফলস স্ল্যাব, এবং রুফ, এগুলো নিয়ে আমরা আলাপ করব, এবং স্টেয়ার, এই তিনটা নিয়ে আলাপ করব। হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম ফলস আর রুফ। এবার আসি আমরা পাশে যখন দেখি, আমরা যখন পাশে যখন এখানে দেখি যে সিলিং বলে একটা প্ল্যান আছে, যেখানে ফল সিলিং, সানশেড এগুলোর জন্য এই সিলিং প্ল্যান, কেমন? আর আছে কে, সিলিং আছে আর রুফ, তাই তো? তো সিলিং প্ল্যান মূলত আমরা ফল স্ল্যাব বা লিন্টেল এগুলো ড্র করবো কার জন্য? এগুলো তৈরি করব, ঠিক আছে? এগুলো তৈরি করবো আমরা ওই এই লেভেলের প্ল্যান, অর্থাৎ আমার ফল স্ল্যাব ড্র করবো এই লেভেলের জন্য। এখন ফল স্ল্যাবের লেভেলটা কোন লেভেলে আছে সেটা আমরা কিভাবে বুঝবো? লেভেলটা কোথায়? ইউজুয়ালি তো আমরা 7 ফিটে রাখি, তাই না? ও যে 7 ফিটে যে আছে সেটাই বা গ্যারান্টি কি, কিভাবে বুঝবো? কিভাবে? আমি যখন ডাবল ক্লিক করবো তখন তো ওই লেভেলটাই তো ওর জন্য 0, তখন যা করবো ওটা তো ওই লেভেলে ড্র হবে। তো ও যে মূল ফ্লোর থেকে যে উপরে, সেটা আমি কিভাবে বুঝবো? এটা একটা প্রশ্ন না? আচ্ছা, এটা বোঝার অপশনটা আমি বলি, একটা নতুন কমান্ডে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ভিআর। ভিআর ভিআর দিলে এটাকে বলে ভিউ রেঞ্জ। এটা আরেকটা কমান্ড আছে, কোনো কিছু সিলেকশন ছাড়া আমরা যখন বাম পাশে প্রপার্টিজ প্যালেটে যখন যাই, এখানে খেয়াল করে দেখেন ভিউ রেঞ্জ বলে একটা অপশন আছে, ডিসপ্লে মডেল, ডিটেল মডেল, পার্ট ভিজিবিলিটি, গ্রাফিক্স ডিসপ্লে, এগুলো যখন আমরা দেখতেছি, ভিউ স্কেল,
ডিটেল ভিউ, ভিজিবিলিটি, গ্রাফিক্স রেন্ডার, গ্রাফিক্স ডিসপ্লে অপশন, ওয়াল ডিসপ্লে, ভিউ রেঞ্জ। না, এখানে একটা ভিউ রেঞ্জ বা একটা অপশন আছে, আমি কি মিস করলাম? ডিটেল লেভেল, পার্টস ভিজিবিলিটি, গ্রাফিক্স ভিজিবিলিটি, গ্রাফিক্স ডিসপ্লে অপশন, ওরিয়েন্টেশন, ডিসপ্লে, আন্ডারলে, রেঞ্জ। এখানে না, এটা না, এটা অন্য জিনিস, এটা অন্য জিনিস। এই যে ভিউ রেঞ্জ, এই যে এক্সটেন্স, এই যে এটা ক্লিক করলে যেটা আসবে, কেমন, এই যে, অথবা ভিআর, ভিউ রেঞ্জের শর্টকাট আমার যে ভিআর, ঠিক আছে? এটা একটু বোঝার বিষয় আছে, এটা একটু খেয়াল করেন। ভিউ রেঞ্জ হচ্ছে, এই রিমোটটা কোথায়, মানে একটু সাফোকেটেড লাগতেছে না, ঘেমে যাচ্ছে সবাই, একটু ই করে দেন, 25-এ থাক, 25 ভিউ রেঞ্জটা একটু বোঝার বিষয় আছে, একটু খেয়াল করেন। দেখেন, দুইটা ফ্লোরের মধ্যে কম্পেয়ার করে দেখানো হচ্ছে। এটা হচ্ছে কি ফ্লোর, এই ফ্লোর খেয়াল করে দেখেন, এই ফ্লোরটা হচ্ছে 3 নম্বর বছর 3, এই 3 মানে প্রাইমারি, রেঞ্জ, বটম। এরপর দেখেন 2 মানে কি প্রাইমারি, রেঞ্জ, কাট প্লেন। অর্থাৎ আমরা যে প্ল্যানটা দেখি, এই প্ল্যানটা আমাদের কোন একটা লেভেলে কাটার পরেই তো আমরা দেখি, রাইট? তাই না? কোন একটা লেভেলে কাটা পড়ে, হরিজন্টালি কাটা পড়ে। এই 2 হচ্ছে সেই প্রাইমারি, রেঞ্জ, কাট প্লেন। অর্থাৎ আমরা যত প্ল্যান দেখতেছি সেটা এই লেভেলে 2 তে, ক্লিয়ার? এবার 3 হচ্ছে, বুঝলাম। এবার এটা দেখেন 1 নম্বর মানে কি প্রাইমারি, রেঞ্জ, টপ। অর্থাৎ উপরের যে লেভেলটা, ছাদের যে লেভেলটা, টপ, আমি কোনগুলো দেখতেছি, প্রাইমারি, রেঞ্জ, টপ। এরপর খেয়াল করেন 7, সরি যদি 5 যদি বলি, এই 5 মানে মার্ক করতেছে এই প্রাইমারি, রেঞ্জ, টপ আর প্রাইমারি, রেঞ্জ, বটম, এই দুটোর মাঝখানে এই দুটোকে যোগ করে হচ্ছে 5 মানে প্রাইমারি, রেঞ্জ। তার মানে এই 5 নম্বর হচ্ছিল 1 এবং 3 এর যোগফল। 1 মানে প্রাইমারি, রেঞ্জ, টপ, আর 3 মানে প্রাইমারি, রেঞ্জ, বটম, আর 5 হচ্ছে প্রাইমারি, রেঞ্জ, মানে এই দুটো যোগফলকে বলতে প্রাইমারি, রেঞ্জ। ক্লিয়ার? এরপর দেখেন 6 কি বলতেছে, ভিউ ডেপথ। যদি এই প্ল্যানের থেকে আমরা যদি প্ল্যানের বাইরে নিচের দিকে কিছু দেখতে চাই, কতটুকু দেখবো, কোন লেভেল পর্যন্ত আমি দেখতে চাই, সেটা হচ্ছে ভিউ ডেপথ। অর্থাৎ এই ফ্লোর থেকে আমি নিচের দিকে, এই ফ্লোরের নিচে যদি কিছু দেখতে চাই, এই ইউজুয়ালি রেভিট যে প্ল্যান তার নিচে দেখতে দেয় না বিফোর সেটিং। আমার দেখার দরকার নেই, আমার প্ল্যান তো সবসময় যে ফ্লোর প্ল্যান সেই প্ল্যানে দেখতে চাই। ওই প্ল্যানের ফ্লোর যেটা, সেই ফ্লোর থেকে যদি নিচে যদি আমরা দেখি, তাহলে এটা ক্যাওয়াস হয়ে যাবে। কারণ এই ফ্লোরের জিনিস দেখতেছে, নিচে ফ্লোর আমার একটা অংশ চলে আসে, ক্যাওয়াস হয়ে যাবে। বাট এটা লাগবে কখন? যেমন ধরেন গ্রাউন্ড ফ্লোর, আপনার কোনো বেসমেন্ট নাই মনে করেন, হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর পিএলটা কোথা থাকে? সাধারণত 1 ফিট, 1.5 ফিট, 2 ফিট, যে যেভাবে 2.5 ফিট, 3 ফিট, 5 ফিট, তাই না? প্লিন্থ লেভেল যে লেভেলে থাকে, সেই লেভেলের বাইরে মাটি যেখানে আছে, হ্যাঁ, মাটি, গ্রাউন্ড যেটা আমরা চাই, ড্রাইভওয়ে, মাটি, রাস্তাঘাট, এগুলো আমরা দেখতে চাইবো না? তো দেখতে চাইলে আমি যদি এখন গ্রাউন্ড ফ্লোর কাট হয়েছে এই লেভেলে, মাটি আছে এই লেভেলে, এই যে এটারও নিচে ধরেন এরকম কোনো একটা জায়গায় মাটি আছে, হ্যাঁ, তাহলে ওটা আমি দেখবো কিভাবে? কারণ আমি তো গ্রাউন্ড ফ্লোর জন্য একটা প্ল্যান বানাতে হবে, আবার ওই ইজিএল এর জন্য আবার আরেকটা প্ল্যান বানাতে হবে, তাই না? ইজিএল এর প্ল্যান দেখতে গেলে দেখা যাবে কি, যে ইজিএল একটা যে কোনো প্ল্যানের একটা হাইট আছে, আমি কতটুকু ফ্লোর হাইট দেখবো। যদি 10 ফিট নেই, বা ওই প্ল্যানটার হাইট যদি 10 ফিট হয়, তাহলে আমার এখানে 2 ফিট যদি হয় পিএল, তার মানে আমার প্ল্যান কাটা পড়তেছে কোথায়? মানে আমার তো প্ল্যান আরো 8 ফিট তোমার উপরে রয়ে গেছে, তারপরে গ্রাউন্ড ফ্লোরে অনেক ইনফরমেশন আপনার ইজিএল এর মতো চলে আসবে না? আমি কি বোঝাতে পারতেছি কথাটা? হ্যাঁ, ওভারল্যাপ হয়ে যাবে, এটা একটা প্রবলেম না? এর থেকে সহজ হতো যদি আমরা গ্রাউন্ড ফ্লোরটাই নিতাম। এই গ্রাউন্ড ফ্লোরের বাইরে যে অংশগুলো 2, 4, 5 ফিট, যেগুলো আমার ইজিএল যে লেভেলে, ওটাকে যদি আমি ভিউ ডেপথ দিয়ে যদি বলতাম আমি ওই অংশ পর্যন্ত দেখবো, তাহলে একবারে গ্রাউন্ড ফ্লোরের সাথে নিচের অংশটা হয়ে যেত, তাই না? তো ভিউ ডেপথের কাজ হচ্ছে সেটা। এরপর হচ্ছে ভিউ রেঞ্জ, 7 নম্বর ভিউ রেঞ্জ। এই যে টপ থেকে এই ভিউ ডেপথ পর্যন্ত যে টোটাল গল্পটা, এটাকে বলতেছে ভিউ রেঞ্জ। এখন আমি জানি এই জিনিসটা অনেকের মাথায়
খানিকটা বুঝছে, কেউ আমার মাথা ঢুকে ঢুকে না, বাউন্স করে এখান থেকে চলে গেছে, কেউ হয়তো একটা সার্টেন লেভেল পর্যন্ত তার আন্ডারস্ট্যান্ডিং এ আসছে। এই ভিউ রেঞ্জের জায়গাটা বুঝতে আমরা যখন নিজের হাতে কাজটা করব, নিজে যখন নাড়াচাড়া করবো, তখন কিন্তু ফুল আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসবে। রেভিটে এটা একটা খুব কমপ্লিকেটেড পার্ট গুলোর মধ্যে এটা একটা পার্ট, যেটা আসলে সত্যি বোঝার ব্যাপার আছে, যেটা আসলে খুবই সহজ, কিন্তু একটু বুঝে নিতে হয়। তো সেখানে আমরা বিচরণ করতেছি এখন এই জায়গাটাতে, ফলস স্ল্যাব বা এই 1 নম্বরটাকে আমি কোথায় রাখতে চাই, সিলিং এর লেভেলটা আমি কোথায় রাখতে চাই। ইউজুয়ালি থাকে 7 ফিটে, রাইট? তো ওই 7 ফিটের লেভেলটা আমরা যদি সেট করে দিই যে আমার এখানে আসবে, তাহলে সেখানেই এটা ক্রিয়েট হবে। কেমন? তো প্রথম হচ্ছে সিলিং প্ল্যান। সিলিং প্ল্যানটা হচ্ছে আমি ঢুকলে কিন্তু দেখেন এটা এটা একটা জাস্ট ওয়াল কাটা পড়ছে, একটা ডোর কিন্তু আপনি দেখতেছেন না, দেখতেছেন? কেন দেখতেছেন না? কারণ আপনি তো উপরে উঠে গেছেন, ডোরের আরো উপরে, ওখানে শুধু ওয়ালই আছে, শুধু ওয়ালগুলোই কাটা পড়ছে, রাইট? ফলে নিচের ওই ডোর বা উইন্ডো কিছু দেখতে পাচ্ছেন না। কিন্তু এটাকে যদি আমি একটু ট্রান্সপারেন্ট করে দিই, ওয়াইড ফ্রেম করে দিই, একটু যদি এখান থেকে দেখি, কাউকে দেখতেছি, তাহলে এখন মনে করেন কোনো কারণে আপনি নিচে দেখতে চান, তারপরেও অনেক সময় হয় না রিলেশনটা বোঝার জন্য যে নিচে আসলে কি আছে, আমি ফলস সিলিং করতেছি ঠিক আছে, কিন্তু কোথায় ডোরটা আছে না বুঝতে লিন্টেলটা বসাবো কতটুকু, তাই না? কতটুকু লিন্টেল বসাবো বুঝতে পারতেছি না, ডোরটা কোথায় আছে, আমি কতটুকু লিন্টেল বসাবো, গণহারে পুরো সব বলার ভিতর টানা লিন্টেল হবে না, এটা তো নিশ্চয় ডোর উইন্ডো কাট পাঁচগুলো বুঝে বুঝে আসবে, রাইট? তাহলে তখন আমরা আন্ডারলে অপশনটা অ্যাক্টিভ করি, আন্ডারলে, আন্ডারলে, ঠিক আছে? আন্ডারলে, আন্ডারলেতে আমরা কি করি, সে আমি বললাম আমার ফ্লোরটা লেভেল 1 আর আছে কি লেভেল 2 তে আমি, মানে আমি টপ বটমটা রাখবো ভিউ রেঞ্জের, খেয়াল করে দেখেন, রেঞ্জ বেজ লেভেলটা লেভেল 1 এ রাখলাম, টপ লেভেলটা লেভেল 2 তে রাখলাম। এবার আমি নিচ থেকে উপরে দেখবো, লুক আপ, নিচে থেকে উপরে দেখবো, এটা লুক ডাউনও দেওয়া যায়, অর্থাৎ যদি কখনো আমার উপর থেকে নিচে দেখতে চাই, দেখ লুক আপ দেওয়ার সাথে সাথে কি হচ্ছে খেয়াল করে দেখেন, একটু গ্রে কালারে আমরা নিচে কিন্তু ওয়াল এর মধ্যে উইন্ডো এবং ডোরের লোকেশনটা দেখতে পাচ্ছি, পাচ্ছি না? খেয়াল করছেন? এই কারণে আমি এটাকে কি করছিলাম, এই দেখেন, এই যে আন্ডারলে করলাম, আন্ডারলেতে আমি যখন দেখলাম লেভেল 1 থেকে লেভেল 2, যেহেতু আমার লেভেল 1 এবং লেভেল 2 এর মাঝখানে, এটা লেভেল 1 ওটা লেভেল 2 এর মাঝখানে একটা জায়গায় কি আছে, ফলস লিন্টেলটা আছে, আমি এবং লুক আপ দিলাম, অর্থাৎ আমার প্ল্যান কাটা করছে এই লেভেল, এই লেভেল থেকে লুক আপ উপর দিকে দেখতেছে। তো এই পর্যায়ে আমি যখন লেভেল 1 থেকে যখন 2 দিকে তাকাচ্ছি, উপর যখন দেখতেছি, তখন কি হচ্ছে, ডোর উইন্ডো গুলো লোকেশন আমাকে দেখাই দিচ্ছে। এই পর্যায়ে এবার আমি যদি সিলিংটা, আমি ফল সিলিং বা লিন্টেল আমি ড্র করতে চাই, এবার আমি কমান্ড নিব, কারণ এবার আমি দেখতে পাচ্ছি কোথায় আমি ড্র করতে চাই। এবার আমি চলে আসি সিলিং, এরপরে এডিট টাইপ, কারণ সিলিং এ বাই ডিফল্ট থাকে হলো, যেমন এখানে দেখেন এসিটি সিস্টেম দুইটা দিচ্ছে, অর্থাৎ এখানে এসিটি সিস্টেম বলতে এটা কি বুঝি আমরা, অ্যালগো প্যানেলের অথবা ওই যে অ্যালুমিনিয়াম ফ্রেম বেসড যেসব সিলিং, তাই না? অনেক সময় জিপসাম থাকে, কখনো বোর্ডের হতে পারে, অনেকভাবে হতে পারে। বিদেশে ওরা আমাদের মতো এভাবে আরসিসি সিলিং খুব একটা হয় না, সবই হয় বেসিক্যালি মানে এই জাতীয় বোর্ড বেসড, বিভিন্ন ফায়ার রেটিং আছে, বিভিন্ন রকম রেটেড বোর্ড গুলো ওরা ইউজ করে বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং গুলোকে হালকা রাখার জন্য, ওদের বিল্ডিং গুলো যেগুলো হাই রাইজ হয় আর লো রাইজ হলেও ওরা আসলে এইভাবে করে আরসিসি আমাদের মতো করে এভাবে ইউজ করে না। না আমাদের তো দরকার, আমরা কি করবো তাহলে, এটাকে ডুপ্লিকেট করে নিবো, যে ডুপ্লিকেট করে আমরা নাম দিলাম যে আরসিসি ফলস লিন্টেল, নাম দিলাম সানসেট, মানে পুরোটা জিনিস আমরা একটা লেভেলে রাখবো, কেমন? নাম দিলাম, নাম দেওয়ার পরে আমরা এখানে এডিট করব, এডিট করে এবার আমরা দেখতে পাচ্ছি যে এডিটিং এ কি কি আছে, ওদের আছে কি মূল স্ট্রাকচার মেম্বার ডিফল্ট বলা আছে, এটাকে আমরা আমি এটাকে করতে চাই, আরসিসি দিতে চাই। সো আমি এখানে কংক্রিট দেই, কাস্ট কথাটা লিখলে আসলে কংক্রিট, কাস্ট ইন প্লেস শব্দটা চলে আসে, কংক্রিট বা কাস্ট ইন প্লেস গ্রে, হ্যাঁ এটা চলে আসে। এটা আমরা দিলাম, এগুলো নিয়ে আমরা আবার কথা বলবো, আমি আবারও বলছি এটা আমরা আবার কথা বলবো। এটা কংক্রিট দিলাম, ফিনিশিং এ অ্যাকুইস্টিক সিলিং বলা আছে, ওই যে ওরা যে টেম্পোরারি সিলিং অ্যাকুইস্টিক
সলভ গুলো করে, আমাদের এটা দরকারই নেই, এটা আমরা ডিলিট দিয়ে দিচ্ছি। কেন করলাম? আমরা তো কি করলাম যে কপি করে নিয়ে ডুপ্লিকেট করে নিয়ে কাজ চলছে, অ্যাকচুয়ালটা রাখা আছে। তো আমরা কি করছি যে শুধু স্ট্রাকচারাল মেম্বার হিসেবে এটাকে রাখছি, আর অ্যাকুইস্টিকের ইস্যুগুলো আমরা মুছে দিচ্ছি। ভবিষ্যতে আমরা দেখবো কিভাবে অ্যাকুইস্টিকটা আবার ইউজ করা যায়। এটাকে আমরা অ্যাপ্লাই করে আমি ওকে দিলাম। দেওয়ার পরে কি হলো, ও কমান্ডটা আসলো, কিন্তু আমি এখন ড্র করিনি। আমি কিন্তু সিলিংটা খেয়াল করে দেখেন, হোভারিং করতেছি, ক্লিক করিনি, কিন্তু অটোমেটিক ও প্রিভিউ দেখাচ্ছে আমরা ওয়াল ধরে ধরে আমি এসব জায়গায় বসাতে চাই কিনা। কিন্তু আমি তো এভাবে বসাতে চাই না, আমি চাই কিসের উপরে? আমি তো চাই এই লিন্টেলের মতো ওয়ালের মধ্যে। ও দেখাচ্ছে রুমের মধ্যে সিলিং, তাই না? রুমের মধ্যে আমি ক্লিক করলে রুমের মধ্যে চলে আসবে, তৈরি হয়ে গেছে সিঙ্গেল ক্লিকে। আর যদি ওয়ালে ফলস সিগন্যাল করতে চাই, আমি বলবো অটোমেটিক না, স্কেচ করতে চাই আমি, স্কেচ। ও অপশন দুটো দিয়ে রাখছে, এখন আমি ক্লিক করি না, আমি স্কেচে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ও আমাকে এবার ড্র করার জন্য এবার টুলবারটা দিয়ে দিল। সে এবার আমি একটা রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে আমি বললাম যে আমার এখানে একটা লিন্টেল হবে, এখান থেকে আমি লিন্টেলটা ক্লিক করলাম। লিন্টেল তো এজ টু এজ হয় না, কি হয়, ও একটু বাড়তি থাকে না? তাহলে এটা আছে কত, 3 ফিট না? আমি এখানে 3.5 দিলাম, মানে 3.5 ফিট, 6 ইঞ্চি এদিক চলে গেল। এদিক ক্লিক করে ওইখান থেকে 3.5 দেখাচ্ছে, আমি এটাকে 4 করে দিই, তাহলে এবার ওইদিকে 6 ইঞ্চি চলে আসবে। ওকে, আমি এই অবস্থায় ওকে করি, তাহলে আমি দেখি ঘটনা কি ঘটলো। এবার আমি 3D তে যদি যাই, আমি দেখলাম যে কি হলো, যে এখানে একটা সিলিং হয়ে গেছে, যেটা আমি একটা ক্লিক করাতে পুরো রুমের সিলিং হয়ে গেছে। আর এই জায়গায় কি হয়েছে, একটা ফলস সিলিং ক্রিয়েট হয়েছে। এই সিলিং এর লেভেলটা কোথায় আছে? কোথায় আছে? 8 ফিট। তাহলে এই যে 8 ফিট, আমি তো এটাকে 8 ফিট করতে চাই না। আমি এখানে একটু সেকশন চেক করি, এটা কোথায় আছে? ও আছে এই জায়গায়, খেয়াল করছেন? ও আছে কিন্তু এখানে। ওর থিকনেসটাকে আমরা ঠিক করি নাই, তো থিকনেসটাকে ঠিক করে আসি। আমি একটু এডিট যাই, আবার গিয়ে এখানে এডিট করে ওর এটার থিকনেসটা আমি দিয়ে আসি 6 ইঞ্চি। ছয় ইঞ্চি নাকি 4 ইঞ্চি দেবো? আচ্ছা 6 ইঞ্চি, ওকে, আমি 6 ইঞ্চি দিলাম। তাহলে এই হচ্ছে সেই কি লিন্টেলটা। তো ওর লেভেল কোথায় আছে? আছে 8 ফিটে। খেয়াল করে দেখেন, আমি যদি মেজারমেন্টটা চেক করি ফ্লোরের সাথে, দেখছেন 8 ফিট। কিন্তু আমি কি চাই? চাই তো এটা 7 ফিটে। তাহলে এই সিলিং থেকে একটাকে সিলেক্ট করে যদি আমি এসে দিই, সবগুলো সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট অল, রাইট? এখানে 8 এর জায়গায় আমি যদি 7 বলে দিই, ও নেমে আসছে 7। এবার আমি যদি আবার সেকশন চেক করি, তাহলে লাইন থিকনেস চেক করি, খেয়াল করছেন ডোরের জায়গাটা ফাঁকা, এই যে আমার এখানে লিন্টেলটা কি হয়েছে, প্রপারলি জায়গা মতো বসছে, রাইট? হ্যাঁ, আমি যদি এটাকে একটু ফাইন মোডে দেখি, আমি এখানে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই যে ওয়াল, সে ওয়ালের ভিতরে লিন্টেলটা পড়ছে। এবং আমি যদি এবার ওই যে রুমটা, এই রুমটা তো আমরা কাটি না, এই রুমটাকে একটু কেটে দিই, এই রুমটা একটু চেক করি, এবার সেকশনটা আবার দেখি, দেখছেন? তাহলে লিন্টেলটা এর ভিতরে ঢুকে নাই, ও রুম যেটা দিচ্ছে সেটা কিভাবে দিচ্ছে, ও যেটা দিচ্ছে, ও শুধু এইচ টু এইচ দিচ্ছে, একদম ভিতর ভিতর। তো এটা তো বেসিক্যালি আমরা তো এই সিলিংটা করি না, এটা আমরা পোর্ট হলে আমরা করি, কিন্তু আমরা করি ফলস লিন্টেল। তাহলে সিলিং কমান্ডটা দিয়ে কিভাবে আমরা ফলস লিন্টেল বা সানশেড ড্র করতে পারবো? আমরা পারবো না এটা এরপরে ড্র করতে পারবো না? আমি সিলিং এর লেভেল 1টাতে আবার যাই, যেখানে, তাহলে আমি এখানে যদি ধরি, আচ্ছা এইখানে আমাদের কি আছে, এই এখন খেয়াল করে দেখেন, এই যে দুটো অবজেক্ট আমি সিলেক্ট করলাম, তার মানে এটার ভিতরে ওয়ালও আছে, আবার সিলিংও আছে। এইভাবে যদি মাল্টিপল, যদি মনে হয় একটার ভিতরে একটা ঢুকে আছে আমার, অথচ আমি স্পেসিফিক একটাকে ধরতে চাই, তখন ফিল্টার করে ধরা যায়। আমি সবগুলোই একসাথে ধরলাম, আমি ধরতে চাই শুধু ফল সিলিং। একসাথে সিলেক্ট করার পর মাল্টিপল অবজেক্ট সিলেক্ট হলে তখন এটা অ্যাক্টিভেট হয়, আদারওয়াইজ এটা হয় না। খেয়াল করে দেখেন, আমি যখন এগুলোতে এটা নাই, আমি একটা ক্লিক করি, ও নাই, হ্যাঁ দেখেন নাই। যখন আমি একসাথে মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করলাম, ও চলে এসছে ফিল্টার। আমি ক্লিক করলে ও দেখাচ্ছে যে কে কে আছে এর মধ্যে, 6টা ওয়াল ও দেখাচ্ছে। আর যদি আমি আবার এভাবে সিলেক্ট করি, খেয়াল করে দেখেন, ফিল্টার দিয়ে দেখেন অনেকগুলো জিনিস ধরছে সে। তো এখান থেকে আমি চেক নাম দিয়ে যদি আমি সিলিংটাকে রেখে যদি ওকে দিই, শুধু সিলিংটাই সিলেক্ট হয়ে আছে, তাই না? তাহলে যদি মাল্টিপল অবজেক্ট যদি আসে, আমরা কি করতে পারি, এখানে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে আমি যাকে যাকে রাখতে চাই তাকে রেখে ওকে দিলে সে কয়জনই সিলেক্ট হবে। ওকে,
তো আমি এখানে চেক নাম দিয়ে শুধু সিলেক্টটা নিলাম, যে এখানে নিলাম সিলিং কে নিয়ে আমি ওকে করলাম সিলিং সিলেক্টেশন, এটা হ্যাঁ সিলিং সিলেক্টেশন এটা। তো এইভাবে করে আমরা ফিল্টারটা আমরা চেক করতে পারি। আর যেটা বলতেছিলাম, সিলিং এ এখানে গিয়ে আমরা যখনই এই সিলিংটাকে যখন সিলেক্ট করবো, এইভাবে যখন সিলেক্ট করবো এই অবজেক্ট, ও সিলিং এর লেভেল ছিল, সিলিং এর লেভেলটা এখন আমাদের হয়ে গেছে কোন লেভেলে, 8 ফিট লেভেলে, তাই না? আচ্ছা, তো 8 ফিট লেভেলে এখন এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, মানে আমাদের এখানে কেন সিলেক্ট হচ্ছে না, কারণ এইটা আমি যদি ট্যাব দিই, খেয়াল করে দেখেন মাল্টিপল অবজেক্ট যদি এক লাইনের উপর থাকে, আমি যদি ট্যাব দিই, এই যে ধরেন এটার নিচে লিন্টেলটাও আছে, আবার এখানে ওয়ালও আছে, আমি এই একটা এইজ লাইনের উপর আনলাম, আনার পর আমি ট্যাব দিই, ও কিন্তু সাইক্লিক অর্ডারে চেক সিলেক্ট হতে থাকবে, খেয়াল করছে একবার ও একবার ও। যদি তিনটা অবজেক্ট একই লাইনে থাকে, আমি ট্যাব দিতে থাকলে তিনটা পরপর ধরতে থাকবে, প্রথমে একজনকে ধরবে, এরপরে হাইটে যে আছে তাকে ধরবে, তারপর হাইটে, একই লাইনে যদি মাল্টিপল অবজেক্টও থাকে, আমি ট্যাব দিতে থাকলে কিভাবে হবে, সে পরপর সে ধরতে থাকবে। দেখেন একবার এবার ক্লিক করছে, ও কাকে ধরছে, বলকে, তাই না? এবার খেয়াল করে দেখেন, এই যে আমি ক্লিক করলাম, আবার ক্লিক করি, ঠিক আছে, একবার ধরছে ওয়ালকে, তাই না? আবার এখানে দেখেন, এখানে এখানে আমি ধরি, ক্লিক করছি সিলিংকে, আবার ট্যাব দিয়ে কিন্তু আমি এদিকে যদি আমি ট্যাব দিতাম, একবার ওয়াল ধরতো, একবার সিলিং ধরতো। তো আমি সিলিংকে ডাবল ক্লিক করি, সিলিংকে ডাবল ক্লিক করে আমি চাইলে এটাকে আবার এডিট করে যা করি এভাবে করে ঠিক ফ্লোর যেভাবে আঁকতেছিলাম সেম প্রসিডিউরে আমি সিলিংটা ড্র করতে পারি। সিলিং এবং ফ্লোর প্রসিডিউর সেম, শুধু দুটো লেভেল আলাদা, নামেও জিনিসটাও সেম। হ্যাঁ, আচ্ছা, এবার আসি স্টেয়ার। স্টেয়ারটা আঁকার আগে এবার আমি একটু দেখাই, আমরা যেভাবে স্টেয়ার দেখতে অভ্যস্ত, যে স্টেয়ারটা আমরা ড্র করব, এই স্টেয়ারটা শুরুতে যেভাবে আমরা স্টেয়ার আঁকি অটোক্যাডে, সেটা আমরা আগে ড্র করি। আমরা ইউজুয়ালি দেখি কি একটা স্টেয়ার লাইন ড্র যখন আমরা করি এরকম ভাবে দেখি, তাই না? ট্রিম করলাম, সিলেক্ট, এটাকে আমি 8.5 8.5 ফিট দিলাম। এবার ও এফ অফসেট আমি 4 ফিট নিলাম, সে এদিকে এদিকে 4 ফিট, এদিকে 4 ফিট, হাফ ল্যান্ডিং এদিকে 4 ফিট নিয়ে এক্স দিয়ে এটাকে এক্সটেন্ড করি, এক্স দিয়ে মাল্টিপল এক্সটেন্ড করি। হ্যাঁ, এটিকে আমরা অ্যারে কমান্ড নিয়ে একে সরি অ্যারে কমান্ড নিয়ে আমি এটি কত কত 10 ইঞ্চি নিলাম। কেমন, কয়টা আছে এখানে, দুইটা, 10টা দিক দিয়ে এখান থেকে, আমি এইখান থেকে একে এটা কমান্ড দিই, এটাকে আমি আনগ্রুপ করি। এবার আমি মাঝখানে ট্রিম করলাম না, এটা জাস্ট একটা রেফারেন্স ক্রিয়েট করতেছি আমি। হ্যাঁ, এখানে আমি সে 6 ফিট বা 5 ফিট আছে, 5 ফিটের সমস্যা নেই, 5 ফিট ধরে এটা একটা মেইন ল্যান্ডিংটা ক্রিয়েট করলাম, ট্রিম কমান্ড দিয়ে এটা ড্র করলাম, করে এটা আমি লক করে রাখি। এই লক পিন এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। লক করে এটা চাইলে আর সিলেক্ট হবে না, জাস্ট রেফারেন্স হিসেবে এটা আমি রাখলাম। ঠিক আছে, এটা একটু হালকা করে দিই, হয়ে গেল। হাফ টোনের মান এখানে কমানো আছে বোধ হয়, আচ্ছা যাক সমস্যা নেই। তো এটা আমরা পরে ম্যানেজ 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 সেটিংস, হাফ টোন সেটিংস, ম্যানেজ সেটিংস,
Mutation of marvelous settings 50%. 50 is okay. 50 তো ওয়ার্ক করার কথা। ওকে, তো দেখেন এখন আমি স্টার কমন যে STR স্টার, অথবা আর্কিটেকচারে গেলে স্টার যেটা। ওকে, এখানে ক্লিক করার সাথে সাথে এবারও জানতে চায় এটা আসলে স্টিলের হবে না এটা মনোলিথিক আরসিসি স্ট্রাকচার হবে কিনা, অর্থাৎ স্টিলের হবে নাকি আরসিসি হবে ও জানতে চায়। তো আমরা মনোলিথিক বেশিরভাগ ক্ষেত্রেই করি, মনোলিথিক স্ট্রাকচার বা স্টিল করলে স্টিলও করতে পারি। আমরা আগে মনোলিথিক যেটা আরসিসি সেটা শিখি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ও চলে আসলো। এবার ও ড্র করতে বলতেছে। এবার স্টেয়ারের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন তিনটা অপশন, এখানে তিনটা পার্ট। একটা হচ্ছে আমার ট্রেড গুলা ধাপ, কেমন, একটা হচ্ছে ল্যান্ডিং। তো আমি যদি এদিক থেকে স্টার্ট করি, ধরলাম আমার এখানে, আচ্ছা তার আগে হচ্ছে আমি এই সেটআপটাকে সেট করিনি, আমি কত ফিট উঠবো, এটা 10 মানে কত ধাপে আমার এটা হবে সেটা আমি ধরলাম যে এটা আমাদের 20 ধাপে, কেমন 20টা ধাপ, 20টা ট্রেড, 20টা আমরা কোথায় দিলাম, এখানে দিলাম ডিজায়ার্ড নাম্বার অফ ট্রেড, নাম্বার অফ রাইজার্স 20 এখানে দিলাম। আর এখানে এডিটিং অপশনটা আছে, এটা বেস লেভেল 1 থেকে শুরু হয় বেস লেভেল 2 তে শেষ হবে, অর্থাৎ একটা লেভেল থেকে শুরু হয় একটা লেভেলে শেষ হবে। আর এডিট অপশনে গিয়ে আমি বলে দিলাম যে রাইজার সর্বোচ্চ মানে 6 ইঞ্চি পর্যন্ত হতে পারবে, মানে ওরা ডিফল্ট 7 ইঞ্চি দেখা রাখে, ওদের সফটওয়্যার অপশন 7 ইঞ্চি। ওদের এর্গোনমিক্স আমাদের থেকে বেশি, কারণ ওদের হাইটে বেশি, ফলে ওরা বাইরে ওরা 7 ইঞ্চিটা ওদের জন্য কমফোর্টেবল, আমাদের জন্য 6 ইঞ্চি। ম্যাক্সিমাম ডেপথ এটা আছে কত, 1 ফিট, এটা আমরা 10 ইঞ্চি করব। এবং এখানে দেওয়া আছে রান উইথ 3 ফিট, যেটাকে আমরা 4 ফিট করব। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত আমরা করি, আমরা ওকে দিয়ে এবার আমরা ড্র করি। ড্র করে আমি দেখাচ্ছি যে এটা কতটুকু আসতেছে। ও এখানে স্টিল কত নিচ্ছে, 1 ফিট নিচ্ছে। তার মানে এর কারণটা কি, আমরা শুরুতে এডিট করার আগে একবার ক্লিক করে অপশনটা নিয়ে ফেলছিলাম, যে কারণে ও এটাকে রেখে দিচ্ছে। আমি এটাকে আমরা ক্লোজ করে আমরা নতুন করে আবার কমান্ডটা নিই, STR। এখানে আমরা নিয়ে নিব মনোলিথিক, এখানে আমরা দেখাবো 20। এডিট অপশনে যাব, গিয়ে এখানে দেখাই দেবো 10 ইঞ্চি, এটা সর্বোচ্চ 6 ইঞ্চি, এখানে 4 ফিট দেখাবো, অ্যাপ্লাই, ওকে। এবার যদি আমি ক্লিক করে দেখেন এটা কত, এর আগে কি 10 ইঞ্চি কি ঠিক ছিল না? আচ্ছা যাই হোক, দেখি এই পর্যন্ত এটা আসলো। এটা মনে হয় মুক্তির ভাই ফোন দিচ্ছে, দেখেন এটা আমরা ক্লিক করলাম। ও এখানে একটা ইস্যু হচ্ছে, আমার তো ফলস রিং এর ভিতরে এটা এঁকে ফেলতেছে, খেয়াল করিনি। এটা আমাদের লেভেল 1 এ নিয়ে যেতে হবে, তাই না? এটা ফলস রিং এ হয়ে গেছে, খেয়াল করছেন? এটা আমি কপি নেই, এটা পেস্ট করব হলো লেভেল 1 এ। আমি লেভেল 1 এ যাই এবার, যেখানে আসছে, ঠিক আছে? লেভেল 1, এটাকে আমি এবার এটাকে ঠিক ছিল কিনা একটু দেখে আসি। 10 ইঞ্চি ঠিক ছিল। আমি আবার কমান্ডে যাচ্ছে STR, এটা 20, এই অ্যাকচুয়াল ট্রেড ডেপথ এটা 10 ইঞ্চি। এখানে গিয়ে এটাকে আমরা 10 ইঞ্চি দেখাবো। এর আগের বার আমরা বাইরে 10 ইঞ্চি মিস করে গেছিলাম, 0.5 মানে বাই ডিফল্ট ফিটে থাকে 0.5 টু 6 ইঞ্চি নেবে, এটা হবে 4 ফিট। অ্যাপ্লাই, ওকে। আমরা এবার ক্লিক করি, ক্লিক করে খেয়াল করে দেখেন বরাবর মিলে গেছে না? এই একটা ক্লিক করলাম, এদিকে একটা ক্লিক করতেছে, অর্থাৎ আমি কিন্তু এই পাশে ল্যান্ডিংটা আঁকিনি, জাস্ট দুই দিকে দুটা কি আঁকছে, দুইদিকে দুটা জাস্ট ফ্লাইট দুটো আঁকছে এখানে। অর্থাৎ এই ল্যান্ডিংটা কিন্তু আমি একটা ক্লিক করছি, আমার এই পাশে আঁকতে শুরু করছে, অটোমেটিক সে মিলাই নিছে। আমি এটা ওকে করি, কিন্তু এখানে একটা জিনিস আমি করি না প্রিভিয়াসলি, যেটা করছিলাম সেটা হচ্ছে কি, এটা রয়ে গেছে কিসে, স্টিলে। তাহলে আমি একটু যদি দেখি, খেয়াল করছেন
স্ট্রিঙ্গার সব দেখা যাচ্ছে স্টিলের, তাই না? এটা এটা আমরা চাই কি? এটা চাই আমরা মনোলিথিক। মনোলিথিক তো আমরা করি নাই, তাই না? মনোলিথিক তো আমরা করি নাই। এই জন্য আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে ক্লিক করে এখান থেকে আমরা এটা করতে পারবো, মানে এটাকে আমরা চাইলে হয়ে যাওয়ার পরও চেঞ্জ করতে পারবো। আমি এটাকে একটু হাইড করে রাখি, এটা হয়ে যাওয়ার পরে আমরা এটা চেঞ্জ করতে পারবো। এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটা যেটা আছে এটা মনে হচ্ছে ক্লিক করি, চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ বাই মিস্টেক যেটা আমি করেও ফেলি না, কোনো অসুবিধা নাই। তাহলে এরপরে আমি এটাতে আবার আসি। এই যে আমরা এটা যে ড্র করলাম, এই যে এখানে যেটা আমরা ড্র করলাম এটাকে আমরা একটু মুভ করি। এটাকে আমি রিমুভ করি। এখানে খেয়াল করে দেখেন এটা কিন্তু দুই দিকে কিন্তু আছে, এটা কিন্তু দুই দিকে রেলিং আছে, খেয়াল করছেন? আমার তো একদিকে ওয়াল থাকে, সাধারণত এদিকে ওয়াল থাকে, আমি এটা মুছে দিই। এটা বাই ডিফল্ট সে দুই দিকে রেলিং দিয়ে দেয়, এটা আমি দিলাম। প্রশ্ন হচ্ছে আমার তো মানে এই জায়গাটা তো আমার হওয়ার কথা, এত চড়া থাকার কথা না। আমি ক্লিক করে একটু অ্যালাইনমেন্ট করে দিলাম, তারপর আমি একে ডাবল ক্লিক করে আমি এটাকে যদি আমি এখানেও অ্যালাইনমেন্ট দেখাই দিই, এটার সাথে এটাকে একটা অ্যারো, খেয়াল করছি ছোট একটা অ্যারো আছে পাশে, ওই অ্যারো ট্রেনে যখন আমি মিলাই দিচ্ছি বড় বড় মিলে গেছে না, বুঝছেন? এই পর্যন্ত কি বুঝতে কোনো অসুবিধা আছে কোনো? এই যে স্ট্যারটা যে তৈরি হলো এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? এখন বাই মিস্টেক যদি কোনো এটা যদি আবারও মুছে যায়, এটাও মুছে গেছে কোনো কারণে, তখন কি হবে? তখন ওই যে এই যে রেলিং যে কমান্ডটা আছে এখান থেকে রেলিং, এই রেলিং কমান্ড দিলে আমরা সাধারণত সোজা বা প্লেন জায়গায় রেলিংটা আমরা ড্র করতে পারি, তাই না? কিন্তু এই রেলিং এর ঠিক পাশে যে তীর চিহ্ন ক্লিক করলে যদি আমরা দেখি প্লেস স্টেয়ার ও র্যাম, এটা ক্লিক করে যদি আমি স্টেয়ারটা দেখাই দিই, খেয়াল করে দেখেন দুই পাশে আবার চলে আসছে। বাইরেটা দরকার নেই, এটা মুছে দিই, তাহলে অটোমেটিক্যালি আমার এখানে রেলিংটা আবার আমরা ক্রিয়েট করে ফেলতে পারবো। তাহলে জিনিসটা আমি আরেকবার আমি একটু রিপিট করি। হ্যাঁ, আরেকবার রিপিট করি। আমি এটাকে একটু মুভ করে দিচ্ছি। হ্যাঁ, এটা একটু মুভ করে দিচ্ছি। আমি যদি এটাকে অ্যালাইন কমান্ড নিই, খেয়াল করে দেখেন এখান থেকে আমি যদি অ্যালাইন কমান্ড দিই ঠিক একই বরাবর একই ভাবে আসছে। একটু খেয়াল করে দেখেন সামনে ডাবল ডাবল কয়েকটা লাইন আসছে। এই লাইন হচ্ছে নোজিং। আমরা অনেক সময় স্টেপের ধাপগুলোকে হাফ ইঞ্চি একটু নোজিং এর মতো বের করে দিই না, সাধারণত একটু যেখানে মার্বেল টার্বেলের কাজ যেখানে হয় সে নোজিং। আমি যদি মনে করি না এই নোজিংটা আমি দেখতে চাই না, এটা তো সব জায়গায় আসলে হয় না, হাফ ইঞ্চি নোজিং যে 3/4 নোজিং যে দেখানো আছে এটাকে আমি 0 করে যদি দিই তাহলে নোজিংটা থাকবে না, যে চলে গেছে। অর্থাৎ এটা অপশন ক্লিক করলে এডিটে গেলেই কিন্তু চলে আসে যে নোজিং, যেটা আমি একটু আগে কি করলাম, নোজিং লেনটাকে আমি 0 করে দিচ্ছি, করলে একদম বরাবর মিলে গেছে। এবার দেখেন এটার যে আপ, হ্যাঁ এটা যে আপ কোত্থেকে আপ হচ্ছে, এই অ্যারো চিহ্নটা সেই দিয়ে দিচ্ছে, এদিক থেকে আপ হয়ে এদিকে যাচ্ছে। এখন মনে করেন পুরা প্রথম রেভিট করতে গিয়ে স্টারটা কষ্ট করে ড্র করলেন, তারপর খেয়াল করেন আল্লাহ এটা আমি উল্টে গিয়ে ফেলছি, আমার আসলে আপ এদিক থেকে হওয়া দরকার ছিল, তাহলে কি হবে? বা যে কোনো ডিজাইনের মধ্যে অনেক সময় হয় না, তো এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এটাকে ডাবল ক্লিক করবেন, অর্থাৎ এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে এটা অপশনে যাবেন। আচ্ছা সরি না, জাস্ট ক্লিক করবেন, সিলেক্ট করলে যে একটা ছোট্ট অ্যারো দেখাচ্ছে তাই না, এটাকে যদি এই অ্যারোটাকে যদি আমি ক্লিক করি এই উল্টে যাবে, বুঝে গেছে? ওর আপ সহ চেঞ্জ হয়ে গেছে। আবার যদি মনে হয় যে না আরো আছে না, যে আমার এখানে নাম্বারিং করা দরকার, কয়টা হলো বসে বসে গুনতে হয়, তাহলে এই স্ট্যাটাস মানে আমরা যে স্টার ড্রপ এখানে অ্যানোটেশন যে অপশনটা আছে, অ্যানোটেশন খেয়াল করে দেখেন, অ্যানোটেশন ক্লিক করে এখানে হচ্ছে কি এই অ্যানোটেশনে এসে ট্রেড কাউন্টিং না,
খেয়াল করেন সিম্বলটা, খেয়াল করে দেখেন এই সিম্বলটা যদি আমি যদি ক্লিক করে যদি আমি দেখাই, ও দেখাচ্ছে অটোমেটিক সেন্টার নাকি এক পাশে। আমি এই পাশে ক্লিক করলাম এবং এই পাশে ক্লিক করলাম সেন্টার না করে। খেয়াল করে দেখেন ও কিন্তু মোট কতগুলো ধাপ আছে এগুলো সে কি দেখাচ্ছে, নিজে ধাপের সংখ্যা কাউন্ট করে বসে দিচ্ছে, তাই না? এইগুলো তো টাইম কনজিউমিং একটা ব্যাপার। এবং এই যে স্টেপস, আমি এই দিক থেকে আপ একটা জায়গায় পর আমি উপরে ডটেড দেখতেছি, পুরো জিনিসটা সে কি করতেছে অটোমেটিকই সেটাকে ও নিজেই কিন্তু দেখিয়ে দিচ্ছে, তাই না? যে কোন অংশ আমি হিডেন দেখবো, কোন অংশ আমার কন্টিনিউয়াস দেখবো, কত প্ল্যানটা কোন লেভেলে কাটা পড়ছে তার উপর বেস করেই সে খেয়াল করে দেখেন 1 ফিট 2 ফিট 3 ফিট এই 4 ফিটের মাথায় গিয়ে কিন্তু কাটিংটা দিচ্ছে, তাই না? আমরা প্ল্যান লেভেল ডিফল্ট আমরা দেখছিলাম কি 4 ফিট দেখছিলাম না, ওই 4 ফিট পর্যন্ত আমি ওয়ালটা এই ফ্লোরটা আমি কন্টিনিউয়াস দেখতেছি, এরপর আমি ডটেড অর্থাৎ আমার ভিউ রেঞ্জের বাইরে উপর দিকে উঠে যেতে শুরু করছে, অর্থাৎ আমি সেখানে ডটেড দেখতে শুরু করছি। এখন আমি প্ল্যানে ভিউ রেঞ্জে যদি এই ফ্লোর প্ল্যানটাকে যদি আমি কাট লেভেলটা 4 ফিটে না রেখে যদি উপরে তুলে দিতাম তাহলে কিন্তু এই অ্যারোটা আরো উপর দিকে গিয়ে পেতাম। আমি ভিউ রেঞ্জ কমান্ডে গিয়ে আমি কাট প্লেন কত 4 ফিটে না, এটা যদি আমি 8 ফিটে দিই, 8 ফিট দিলে পরের রেঞ্জ ক্রস করে যাচ্ছে, অর্থাৎ ফল স্ল্যাব করে ক্রস করে, এই জন্য নেয় নাই, উপর থেকে ভুল। আর এটা আমি 6 ফিটে দিই তাহলে, হ্যাঁ 6 ফিটে দিই। খেয়াল করে দেখেন এটা কই চলে গেছে এবার, খেয়াল করছেন? মানে 6 ফিট হলে কি প্রথমত 5 ফিট আমি উঠছি, 5 ফিট কন্টিনিউয়াস দেখছি, 6 ফিটের মধ্যে লাস্ট মানে 5.5 আর 6 এর মধ্যে কিন্তু কাটিং লাইনটা। তো এই যে কাটিং লাইনটা কোথায় বসাতে হয় প্ল্যান কাটিং এর সাথে সম্পর্কিত, এটাকে আমরা কখনো খেয়াল করছি আগে কোনো মার্কেটে? আমরা যেখানে পেয়েছি সেখানে কাটিং একটা লাইন দিয়ে করে যাচ্ছে, কিন্তু প্ল্যান আসে কোন লেভেলে কাটা পড়ছে সেটা আমরা কখনো মনে রাখার চেষ্টাও করি না, বোঝার চেষ্টা করি না। তো আমি আবার দেখাই ভিউ রেঞ্জ ভিআর থেকে প্ল্যান কাটিং সাধারণত বাই ডিফল্ট 4 ফিটে থাকে, আমি 4 ফিটে আবার দিয়ে দিলাম। ওকে, কিন্তু কখনো যদি কোনো সময় প্রয়োজন মনে হয় কোনো একটা জায়গায় কোনো একটা ফ্লোর প্ল্যানে স্প্লিট লেভেল আছে, অনেক সময় এমন হয় না, যেমন জানালায়, তাই না? আমরা কি করছি র্যাম দিয়ে উঠে আসছি, তারপর একটা স্প্লিট লেভেল দিয়ে আবার লাউন্সটা ক্রিয়েট করছি, তাই না? এখন আমি যদি পিএল লেভেল যদি 4 ফিটে রাখি তাহলে যদি স্প্লিট যে আমি একই ফ্লোর প্ল্যানে জাস্ট একটা লেভেল আপ হয়েছে ওটা যদি 4 ফিটের মধ্যে থাকে তো দেখতে পাবো 4 ফিট যেতে কাটা পড়তেছে, সে আমি 2.5 ফিটে উঠলাম, তার মানে 4 ফিট কাটা মানে কি ওই লেভেল যেহেতু মাত্র 2.5 ফিট উঠছে আরো 1.5 ফিট উপরে আমি পাবো। কিন্তু এমন যদি হতো যে ওই লেভেলটা 6 ফিটে, একটা এক্সাম্পল বললাম, আমার ওই ফ্লোর প্ল্যানটা 4 ফিটে, তাহলে কি আমি ওই একই লেভেল প্ল্যানে ওটাকে আর দেখতে পাবো? তখন ভিউ রেঞ্জটাকে যদি আমি একটু উপর দিকে তুলে রাখি তাহলে কি হয়, দুইটা লেভেল আমি একসাথে দেখতে পাবো। তাহলে ভিউ রেঞ্জের একটা মারাত্মক ব্যবহার আমার এখানে রয়ে গেছে। প্লেন ফ্লোরের ক্ষেত্রে কি হয়, এটা ডিফল্ট 4 ফিটেই থাকে। আমার এই কথাটাকে কি বোঝা গেছে, বোধগম্য হচ্ছে সবার কাছে? ক্লিয়ার তো না? তাহলে স্টেয়ারের সাধারণ ব্যাপারটা আমি দেখলাম, কাস্টমাইজ একটা ব্যাপার আমি বলেছিলাম এর আগে, স্টেয়ার চাইলে নিজেরা কাস্টমাইজ করেও ড্র করা যায়। সে এসটিআর কমান্ড আমি নিলাম, নেওয়ার পরে সে এবার আমি কাস্টম ড্র করতে চাই, কাস্টমাইজ ওয়েতে আমি ড্র করতে চাই, তাহলে কি করব? এবার কাস্টমাইজ ওয়েতে ড্র করতে গেলে এখানে স্কেচ বলে একটা অপশন আছে, এই যে স্কেচ, এই যে স্কেচ, আমি স্কেচে ক্লিক করব। স্কেচ ক্লিক করলে এবার কিন্তু আরেকটা মুড নিয়ে আসছে, খেয়াল করছেন? আমি বিষয়টা আমি একটু রিপিট করি। প্রথমে নিয়ে আবার আসছে এসটিআর স্টেয়ার, এটা দিয়ে আমি ড্র করব ইজিলি। কি করে এটা একবার দেখাবো, তাই না? এটা একবার দেখাচ্ছি, তারপরে কি করছি এটা একটা দেখাচ্ছি, অটোমেটিক ল্যান্ডিং ক্রিয়েট হয়ে যাচ্ছে, ওকে দিলে স্টেয়ার ড্র হয়ে যাচ্ছে। যদি এমন হয় যে এটা তো 2 রকমের হাইট হলো, মানে 2 রকম হয়ে গেল, কোনো সমস্যা নাই, এটা ক্লিক করার পর আমি যদি এভাবে টান দিই সমান সমান করার জন্য, এটাও করলাম, করার পর যদি মনে হয় আমি এটাকে আরো কাছে নিয়ে আসবো, এটা নিয়ে আসলাম। লেভেল হয় না, আমি অ্যালাইন কমান্ড দিয়ে আমি এটার সাথে এটাকে লেভেল করবো, সেটা করা হলো। এটা সেটা ডিফারেন্স কত, মানে এটা হচ্ছে রেগুলার যেটা স্টেয়ার সেটা, হ্যাঁ আমি এভাবে নিয়ে এসে এটাকে ওকে করলে স্টেয়ারটা ড্র হয়ে গেল, তাই তো? আমি দেখতে পাচ্ছি যে স্টেয়ারটা এরকম হয়ে গেল। কিন্তু যদি স্কেচ করে করতে চাই, এটুকু তো বোঝা গেল, যদি স্কেচ করে যদি করতে চাই তাহলে এসটিআর কমান্ড আবার দেখাচ্ছি, এবার স্কেচ হবে, স্কেচ কমান্ড, এই যে এডিটিং না, খেয়াল করেন আমি কিন্তু স্কেচ না করতে চাইলে কিন্তু এখান থেকে এটা দিয়ে শেষ করে ফেলতাম ড্র করাটা। যদি স্কেচ করতে চাই তখন আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কি হলো, ও এবার
একটা অপশন দেখাচ্ছে যে বাউন্ডারি রাইজার স্টেয়ার পাথ। হ্যাঁ, এবার আমি ড্র করতে চাই, তাহলে আমি প্রথমে বাউন্ডারিটা দিব, স্টেয়ারটা কেমন হবে। সে আমি বললাম যে স্টেয়ারটা এরকম হবে, যে ফার্স্টে আমি এরকম একটা বাউন্ডারি নিলাম, যে বাউন্ডারিটা এখান থেকে এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে সে 5 ফিটের। ঠিক আছে, এই 5 ফিটের মধ্যে আবার এটাকে আমি বলে দিচ্ছি যে এখানে একটা আমি আর্ক লাইন নিতে চাই, এখান থেকে শুরু করে আমি এটা এখান থেকে স্ন্যাপ নিলাম, আর এটার বরাবর একটা লাইন নিয়ে আমি এটাকে এভাবে মার্কটা করলাম, করার পর বললাম যে এটা এরকম থাকবে না, এভাবে লাইনটা নিলাম, কেমন। এবং এটা আমি বললাম অ্যালাইন কমান্ড নিয়ে বলতেছি যে এটা শুরু হবে যে এখান থেকে, এটার সাথে এটাকে অ্যালাইন করলাম, আর এটা শেষ হবে এখান থেকে এতটুকুর মধ্যে, কেমন। এবার আউটলাইনটা অর্থাৎ এখানে বাউন্ডারি ড্র, এবার সে রাইজার ড্র করতে বলতেছে। এবার রাইজার কমান্ডটা আমি নিয়ে আমি এই যে এটা লাইন বরাবর লাইন একটা কমান্ড নিই, এই যে, তাই না। এবার আমি এটাকে কপি করে যে কটা রাইজার আমি চাই, সে ফর এক্সাম্পল আমি এখান থেকে যেটা পাশে আছে আমি এটাকে রেফারেন্স হিসেবে দিচ্ছি, আমি এটার সাথে জাস্ট রেফারেন্স হিসেবে নিয়ে আমি কি করলাম, কতগুলো লাইন নিলাম, এটাকে দেখায় আমি বললাম যে এটা এখানে হয়ে যায়, কেমন। তো টপটা আর বটমটা রাইজারের এই পার্ট, এটার পার্ট, আমি এটাকে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত কানেক্ট করে দিচ্ছি, এই লাইন থেকে এই লাইন পর্যন্ত এটাকে আমি কানেক্ট করে দিচ্ছি। এবার স্টেয়ার পাথটা দিতে হবে, পাথটা সিলেক্ট করে আমি বললাম যে এদিক থেকে এদিকে আসতে হবে, এটা দেখা, এটা আমি ওকে করি। ও বলতেছে ইনভ্যালিড পাথটাকে আরেকটু সে ঠিক করতে বলতেছে, স্টেয়ার পাথ একদম লাস্ট পাতা পর্যন্ত দেখি কানেক্ট করে দিই, সে ড্র করছে, কেমন। আমি ওকে দিই লাস্ট পাতা পর্যন্ত আর দেখাই দিছি, ওকে হয়ে গেছে। এবার আমি যদি খেয়াল করে দেখি, দেখেন এখানে সেটা দেখছেন কেমন হয়েছে। তাহলে যে কোনো শেপ স্টারকে আমরা আঁকতে পারবো না, ওই স্কেচ কমান্ডে গিয়ে জাস্ট বাউন্ডারিটা দেখাতে হবে, দুই পাশ বাউন্ডারি ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বাউন্ডারিটা দুই পাশ দেখানো, দুটো সাইড দেখানো, আর রাইজার যেখান থেকে শুরু সেটা বাউন্ডারি লাইনে থাকলেও ওটা ওখান থেকে রাইজার ক্লিক করে দেন ড্র করতে হবে একদম লাস্ট এন্ড পর্যন্ত। আমি এটা একটু ডাবল ক্লিক করলে আবার একটু বুঝতে পারবেন, এটা ডাবল ক্লিক করে দেখাই, খেয়াল করে দেখেন বাউন্ডারিটা শুধু এটা এবং এটা সাইডটা, এটা শুরুটা এবং শেষটা কি হয়েছে এটা ড্র করছে রাইজার দিয়ে, ফাইনালি স্টার পাতটা খাই দেখাইতেছে, কেমন। তো তাহলে কি হলো, এখানে আমরা কি দেখতে পেলাম, সুন্দর একটা কি যে একটা স্টার দেখতে পাচ্ছি যে এরকম ভাবে কার্ভ হয়ে চলে গেছে। তো এই স্টার কার্ভটা, তাহলে স্টারটা রেগুলার স্টার হলে আমি স্কেচে ঢুকবো না, জাস্ট বাম পাশে যে প্রপার্টিজ যেটা দেখা আছে, থ্রেডের সাইজ, থ্রেডের উইডথ, ফ্লোর হাইট সর্বোচ্চ কতটুকু, ওটা দেখলেই আমরা স্টারটা ড্র করতে পারবো। তো এতটুকুই, স্টার আরো কমপ্লিকেটেড অনেকগুলো পার্ট আছে, আমার মনে হয় সাধারণত আমরা যতটুকু আমাদের দরকার অতটুকু, এটাকে ঠিকভাবে আমরা যদি প্র্যাকটিসে নিয়ে আসতে পারি, স্টিলটা আমরা এমনি পারবো। স্টিলটা ক্লিক করার পরে কিছু এক্সট্রা অপশন থাকে, স্ট্রিঙ্গার একটা অপশন থাকে, দুই পাশে দুটা স্ট্রিঙ্গার যে প্লেটের মতো চলে যায়, ওটা স্ট্রিঙ্গার এর একটা অপশন দেওয়া আছে, ওটাকে জাস্ট হাইট কত হবে, কম হবে না বেশি হবে, এগুলোকে একটু আপনার নাড়াচাড়া করলে স্টিলটা বুঝে যাবেন। আমার মনে হয় স্টেজে শুধু মনোগ্রাফিক নিয়ে আমরা থাকি। হ্যাঁ, তো স্টেয়ারটা আমরা বুঝলাম, এরপরে আসি স্টেয়ারের পরে আমাদের লাস্ট আরেকটা পার্ট আছে বোঝার, সেটা হচ্ছে রুফটা একটু বোঝা। রুফটা করতে গিয়ে ওই যে পিচ রুফ হয়ে যাচ্ছে, আমরা বুঝছি লাস্ট এসে দেখছিলাম কি পিচ রুফ হচ্ছে আর কি হচ্ছে ফ্ল্যাট হচ্ছিল না, তাই না। এবার সেই জায়গাটাতে আমরা একটু যাই, আমরা এবার লেভেল 2 তে যাচ্ছি, যেখানে আমরা আসলে রুফটা ড্র করব। সেখানে এবার আর্কিটেকচার কমান্ডে গিয়ে আমরা রুফ কমান্ডটা দেখি। রুফ কমান্ডে যাওয়ার পরে ও বলতেছে কি দেখেন, স্কেচ করতে বলতেছে যে কতটুকুর মধ্যে আমার রুফটা হবে।
রুফে আমি এই রেক্টেঙ্গেলটা নিলাম, নেওয়ার পর আমি বললাম যে এই রুফটা হবে এখান থেকে এতটুকুর মধ্যে, এতটুকুর মধ্যে। কেমন? দেওয়ার পর যখন আমি ওকে করে দিচ্ছি তখন কিন্তু দেখাচ্ছে এভাবে, তাই না? এটা নিয়ে তো আমরা আসলে সবাই সমস্যার মধ্যে পড়ছি, তাই না? এতটুকুর মধ্যে আমার প্রবলেম পড়ছে যে এটা কি হচ্ছে, এটা আসলে পিচ রুফ হয়ে গেছে, পিচ রুফ বা স্ল্যান্টিং রুফ, অথবা এটা স্লোপ রুফ। এটাকে যদি আমরা যখন কমান্ড নিছিলাম শুরুতে, আমি আবার ওই কমান্ডে যাই, পাশে রাখি এটা সিএস ক্রিয়েট সিমিলার, অর্থাৎ একটা রুফ কমান্ড নিলাম আবার। এটা ক্লিক করার পরে খেয়াল করে দেখেন এখানে কিছু রুফের প্রপার্টিজ আসছে। ডিফাইন্ড স্লোপ, এটাকে যদি আমি টিকটা অফ করে দিতাম, অফ করে দিয়ে দেন আমি যদি এটাকে আবার ড্র করতাম, মানে স্লোপের ডেফিনেশনটা নাই। খেয়াল করেন এটা কিন্তু জাস্ট একটা কি হচ্ছে, সরে গেছে। এটা একটু আমি এটাকে আমি কি করি, এটাকে এই রুফটার মধ্যে খেয়াল করেন সাইডে কোনো এক্সট্রা কোনো সিম্বল দেখাচ্ছে না, কিন্তু এটাকে যদি ডাবল ক্লিক করি খেয়াল করে দেখেন চারটা কি দেখাচ্ছে, ট্রায়াঙ্গেল দেখাচ্ছে। ট্রায়াঙ্গেল মানে হচ্ছে এটা স্লোপ, চারদিকে স্লোপ। একটু আগে আমরা দেখলাম কি চারদিকে স্লোপ দেখছিলাম না? এই স্লোপটাকে আমি ক্লিক করার পরে যদি এটাকে আমি বলতাম ডিফারেন্ট স্লোপে গিয়ে যদি আমি বলতাম যে এটা হবে না, ওই ডিফারেন্ট স্লোপটা জাস্ট বাটনটা আমি তুলে দিতাম, এটা হবে না, তাহলে কিন্তু এটা এবার আমি যদি ওকে করি খেয়াল করে দেখেন এটা এখন তিন দিকে স্লোপ হচ্ছে, তিন দিকে স্লোপ হয়েছে। আর এটা কিন্তু ফ্ল্যাট হয়েছে, কারণ এখানে আমি ডিফারেন্ট স্লোপটা শুধু বন্ধ করে দিচ্ছি, তাই না? এটাতে আমি আবার ডাবল ক্লিক করি, যদি বলি যে এদিকেও হবে না, বাকি তিনটা সিলেক্ট করে যদি বলি ডিফারেন্ট স্লোপটা হবে না, যদি ওকে করি, এবার দেখেন বেশ কঠিন না বিষয়টা? অর্থাৎ অপশনটা এখানেই ছিল, এই বারের মধ্যেই ছিল, ভেরি সিম্পল, আপনার চোখের সামনেই ছিল, ও দেখাই দিচ্ছে কোথায় কোথায় স্লোপটা চান। আমি চারটা সিলেক্ট করে যদি বলি যে না আমার ডিফারেন্ট স্লোপটা আমার আসবে, হ্যাঁ এটা আসবে, আমি আবার ওকে করে দিই, খেয়াল করে দেখেন চারটে চলে আসছে। এবং এই স্লোপটা যদি আমি চাই একটু একটু নিচের দিকে নামবে, একটা হাইটটা কম হবে, আমি হাইটটা কমাই দিতে পারবো, ম্যানুয়ালিও করতে পারবো, আবার মেজারমেন্ট দিয়ে কমাতে পারবো। আবার ক্লিক করার পর আমি আবার যদি একটু বলি এই ডিফারেন্ট স্লোপটা দিয়ে যদি আমি একটা অপশন আছে ওভারহ্যাং, খেয়াল করছেন একটু আগে একটা অপশন দেখাচ্ছিল যে ওভারহ্যাং, ওভারহ্যাংটা একটু বুঝাই। এখানে আমি আবার রুফ কমান্ডটা আবার নেই, সিএস ক্রিয়েট সিমিলার, ক্লিক করলাম, এই যে অফসেট, এই অফসেট আমি দেখাচ্ছি যে এটা 5 ফিট অফসেট, হ্যাঁ 5 ফিট অফসেট দিয়ে আমি এটাকে ড্র করি। খেয়াল করে এখানে যে চতুর্দিকে 5 ফিট অফসেট নিয়েছি, রাইট? এবার আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে ডিফারেন্ট স্লোপ এখানে বলা আছে, এখানে ক্লিক করার পরে আমি যদি কতটুকু, অর্থাৎ কতটুকু আমি স্লোপটা নিয়েছি, এটা একবারে দেখেন ওই স্লোপটা সহ হয়ে গেছে, রাইট? তো আমার যদি এটা পিচ টু, অর্থাৎ আমি যদি প্রজেকশন থাকে, এই প্রজেকশনটা আমি কিভাবে করবো, তাহলে এটা অফসেট কমান্ডটা নিয়ে বাড়াই নিলে আমার কতটুকু আমি বাড়াতে চাই সেটা আমি অটোমেটিক পেয়ে যাব। এবার আমি একটু ডিফারেন্ট একটা সাইজে যাই, আমি ধরি আমি এই ওয়ালটা নেই, আমি ধরি যে এই পাশে এভাবে একটা রুম আছে, এভাবে একটা রুম আছে, এইভাবে একটা রুম আছে, কেমন? ধরি একটা ফার্ম হাউস এই টাইপের কিছু একটা আছে, এটার সাথে আমি এটা কানেক্ট করে দিই, এটার সাথে এটা কানেক্ট করে দিই, এটার সাথে এটা কানেক্ট করে দিই, এটার সাথে এটা কানেক্ট করে দিই, ওকে? ভিতরে রুম টুম আছে, আমি ধরলাম শেপটা এই জাতীয় প্ল্যানে। এবার আমি কমান্ড নিলাম রুফ, আরএফ সংক্ষিপ্ত কমান্ড, কিবোর্ড কমান্ড আরএফ কমান্ড নেওয়ার পরে এবার আমি এটাকে দেখাচ্ছি যে এই দেখেন এই যে পিক লাইন, কারণ আমি ওয়ালগুলোকে দেখাই দিব,
পিক লাইন কমান্ড নিলাম, ডিফাইন স্লোপ এটা থাকবে, অফসেট দেখলাম যে 5 ফিট, দেখার পর আমি ড্র করতেছি যে এটা এদিকে একটা হবে, এদিকে হবে, এদিকে হবে, এদিকে হবে, খেয়াল করে দেখেন কানেক্ট একে একে কানেক্ট হয়ে যাচ্ছে না, এদিকে হবে, এদিকে হবে, এদিকে হবে, বিভিন্ন দিকে এটা হবে, হ্যাঁ এদিকে হবে, ফাইনালি এদিকে হবে। এটা করলাম, করার পর আমি এটা ওকে করি, দেখেন ও এটা এটা আমি কোন সময় নিছিলাম, লেভেল 2 তে নিছিলাম। আচ্ছা এটা ওটা দেওয়ার কথা ছিল আমার লেভেল 1 এ, ঠিক আছে। এখন এইটার হাইটটা কোথায় আছে, হাইট অফসেট, বেজ অফসেট, এটা আমি ড্র করছিলাম লেভেল কত কত, লেভেল 1 এ, লেভেল 2 তে ড্র করার কথা, লেভেল 2। এবার দেখেন এই জিনিসটা যদি আমরা কত সহজে মিলে গেল না। এখন আমরা বাইরের প্রজেক্টগুলো যখন দেখি, ওরা তো এই জাতীয় প্রজেক্ট করে বেশি না, মানে খুব অ্যাকুরেটলি, খুব স্মুথলি এই জিনিসগুলো মিলে যায়, তাই না? ওদের এই পিচ রুপ গুলো আমরা দেখি কেন এত সুন্দরভাবে মিলে, ওরা ঠিক মানে এখানে অ্যালগোরিদম ওভাবে করা, ক্যালকুলেশনটা এভাবেই করা, প্রোগ্রামিংটা এভাবে দেওয়া যে আমি যেভাবে দেখেন পিচ গুলোকে সে মিলাই নেয়, এরপর আমরা চাইলে এটাকে মডিফাই করতে পারি। তো পিচ রুপ কত সহজে কিভাবে এটা হয়ে গেল। আর আমরা যদি এটাকে আবার ই করি, ওই ডিফাইন স্লোপটা যদি আমি বন্ধ করে দিই, তো এটা ফ্ল্যাট হয়ে যাবে। তো ফ্ল্যাট রুফ আর পিচ রুফ খুব সহজে আমরা এখান থেকে করতে পারলাম। এইটুকু বুঝতে কোনো অসুবিধা আছে? ওকে, তাহলে এবার আমরা নতুন ইসে যাই। আমি একটু এটা কোর্সটা একটু দেখি, আজকে ক্লাসের কি কি ইস্যু ছিল। আমি আজকে এখন কথা বলবো, এই সময়টাতে আমি কথা বলবো 3D ভিউজ, ক্যামেরা, ক্রিয়েটিং, ম্যানেজিং প্লেন, এলিভেশন এন্ড সেকশন, এগুলো নিয়ে কিছু কথা আসবে। ও আচ্ছা, র্যাম বাকি আছে, র্যামটা নিয়ে কথা বলবো, র্যামটা নিয়ে কথা বলবো। এরপর কিছু রেন্ডারিং এর কিছু ইস্যু নিয়ে আমি কথা বলবো, হ্যাঁ রেন্ডারিং এর কিছু ইস্যু নিয়ে কথা বলবো, সাইট টোপোগ্রাফি ম্যানেজমেন্ট। ওকে, আজকে আমাদের ক্লাস নাম্বার কত আদনান ভাই? ক্লাস নাম্বার 4। হ্যাঁ, প্রথম আমরা সেকেন্ড ক্লাসে প্রথমগুলো আবার রিপিট করছিলাম আমরা, হ্যাঁ ওটাতে কভার আপ করার জন্য। আচ্ছা তাহলে তারপরে যদি ইস্যু থাকে ডেফিনেটলি এটা আমি আবার কথা বলবো, সমস্যা এটা এটা ইস্যু না। আপনাদের প্রবলেম যেগুলো আছে সেগুলো অলওয়েজ আই এম ওপেন টু ডিসকাস। আচ্ছা তাহলে আমি যদি 3 হিসেবে বলি, আমার ক্যামেরা, রেন্ডারিং, ভিউ এগুলো নিয়ে কিছু ডিসকাশন আছে, ভিউ টেমপ্লেট, অ্যানোটেশন, ডিটেইলিং এন্ড ড্রয়িং। হ্যাঁ আচ্ছা ওকে, বেসিক মডেলিং এর আরেকটা পার্ট আমার রয়ে গেছে, সেটা হচ্ছে হলো র্যাম্প। র্যাম্পটা নিয়ে কথা বলি। প্রথম হচ্ছে একই জায়গায় যেখানে আমার স্টেয়ার আছে একই জায়গায় আমার র্যাম্প আছে। ওকে, র্যাম্প কমান্ড হচ্ছে এরকম, জাস্ট র্যাম্প কমান্ড নিব। এবার র্যাম্প কমান্ড নেওয়ার পরে রান রান দেওয়া আছে, সে এটা আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে করি, ও একবার র্যাম্পটা ড্র করে ফেলছে। দ্যাট ইজ ও এইভাবে করে একটা লেভেল থেকে একটা লেভেলে ডিরেক্ট ড্র করে ফেলছে, বুঝে গেছে? কিন্তু এটার টপ কোথায়, বটম কোথায়, লেভেল 1, লেভেল 2, ও কি করছে এখান থেকে আমি যদি একটু এই একটা এলিভেশন মোডে যদি একটু চেক করি, এখানে না কতটুকু সে উঠছে, এই কন্ট্রোলটা এটা করা যায়। এটা বাই ডিফল্ট ও একটা তুলে রাখছে। আমি র্যাম্প কমান্ড আবার যাই, ও লেভেল 2 থেকে লেভেল 3 বলতেছে, আমি সেটা না, আমি চাই হলো আচ্ছা এটা আমি ক্রস দিই, আমি একেই দেখাই। ওকে আমি বলি যে তুমি লেভেল 1 থেকে লেভেল 2, নো আমি কোন লেভেলে আছি, লেভেল 2 তে আছি। ওকে, আমি এটাকে মুছে দেই, র্যাম্প র্যাম্প কমান্ড নেই, লেভেল 1 থেকে লেভেল 2। ওয়ান ইস টু কত রেশিও, তো দেখি ও রেশিও কত নিয়েছে, 30 ফিট। ও ডিফল্ট সেটিং এ 30 ফিটের একটা রেশিও আছে, অর্থাৎ আমি যে 1:2 রেশিও দিব,
ওকে এখানে যদি আমি কমান্ডে যাই, খেয়াল করে দেখবেন এখানে 30 ফিট কথা এখানে বলা আছে, এই যে, এবং রেশিও বলা আছে ম্যাক্সিমাম স্লোপ হচ্ছে 12 রেশিও। তো আমার এই লেন্থ থেকে যদি আমি যেটা 30 ফিট সেট করা আছে, এই যে 30 ফিটে কেউ থেমে গেছে, পুরোটা পৌঁছাতে পারে নাই। তো আমি যদি এটাকে 1:8 রেশিওতে যদি বলি যে 1:8 রেশিওতে সে উঠবে, আমরা নর্মালি গাড়ির জন্য রেশিও কত বিএনবিসি কোড অনুযায়ী 1:8 রেশিওতে আমরা 10 ফিট উঠি, মানে তার মানে 80 ফিট আমাকে যেতে হবে। তার মানে আমি এটাকে দিতে হবে কত ফিট, 80 ফিট। মানে আমাকে ওই কোডের ওই রেশিওটা এখানে প্লেস করতে হবে। প্লেস করলে তখন প্লেস করে দেন এটাকে ড্র করতে হবে। আমি আবার র্যাম্পটা ড্র করি, কমান্ড করার পর এটাকে আমি 1:, ম্যাক্সিমাম স্লোপ, ইনক্লাইন লেন্থ হচ্ছে আমার ম্যাক্সিমাম 1:1/x, তাই তো? তারপর আমার এক জায়গা থেকে আরেক জায়গায় আমার লাগবে কত, 80 ফিট। ইনক্লাইন লেন্থ হচ্ছে 80 ফিট, স্লোপ রেশিও 1:8। আমি যদি এবার ড্র করি, খেয়াল করে দেখেন কতটুকু হচ্ছে, দেখছেন? এবার আমি যদি এটাকে একটু বাইরে রাখি, আমি এলিভেশনটা চেক করবো, এবার দেখবো যে এটা প্রপারলি হলো কিনা। এবার এলিভেশন একটু দেখি, দেখছেন? মানে একটা লেভেল থেকে শুরু করে আরেকটা লেভেল পর্যন্ত সে 1:8 রেশিও, এবং লেন্থ কত লাগবে সেটা যদি আমরা দেখাই দিই, খুব সহজে এই র্যামটা হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই র্যামটা যদি 1:8 রেশিও না হয়, রেশিও যদি আমরা কম বেশি করি, তাহলে কি ঘটবে? এবং সবসময় যে আমরা এভাবেই মানে স্ট্রেট র্যাম হবে তাও তো কোনো মানে নাই, অসময় কার্ভও তো হয়, অসময় আমরা ঘুরাই ঘুরাই আমরা উঠাই, তাই না? সেখানে কি করব? এবার আমি একটা সার্কুলার একটা আমি ড্র করি। হ্যাঁ, আবার র্যাম কমান্ডটা নিচ্ছি, র্যাম কমান্ড নেওয়ার পরে আমি যদি এবার স্কেচ করে আমি যদি র্যাম ড্র করতে চাই, কোন লেভেলে আছে, লেভেল 1-এ। আমি বললাম যে এখানে, ও মানে এটার জন্য সহজ পথ হচ্ছে ফ্লোর এঁকে ফেলা। র্যাম্পের সবচেয়ে সহজ কমান্ড হচ্ছে ফ্লোর এঁকে ফেলা। অর্থাৎ একটা জিনিস বিভিন্ন টুলস ড্র করা যায়, একটা হচ্ছে ওর সিস্টেমেটিক টুলস দিলে রেশিও ধরে ধরে তখন আমাকে যেতে হবে। কিন্তু আমি যদি রেশিও ধরে না যেতে চাই, আমি যদি মনে করি আমার ডিজাইনে একটা জায়গায় আমি র্যাম্প ডিজাইন করছি, আমি স্পেসে এতটুকু এর মধ্যে আমি মিলাবো যা হবে, তো সেটার জন্য হচ্ছে আমি ফ্লো রাখবো, এফ কমান্ড দিয়ে ফ্লো রাখবো। এই সে ফর এক্সাম্পল আমি একটা সার্কেল নিলাম, সে এটাকে আমি 20 ফিটের একটা সার্কেল নিলাম। এবার এটাকে আমি অফসেট দিব, এটাকে আমি অফসেট দিব, কমান্ড নেই, কমান্ড নেওয়ার পরে এটাকে আমি সে 15 ফিটের আমি একটা অফসেট দিচ্ছি বাইরে। হ্যাঁ, দেওয়ার পরে আমার আমি যেটাকে ড্র করতে চাই, সে ফর এক্সাম্পল সেটা যে এখান থেকে হাফ সার্কেল, সে আমি হাফ সার্কুলার ওয়েতে আমি ড্র করবো। এটা এখান থেকে এদিকে গেল, এটা এখান থেকে এদিকে গেল, স্প্লিট করে দিলাম আমি এটাকে, এস এল স্প্লিট করলাম, টি আর এস এল, এটাকে আমি দুটো সাথে কানেক্ট করে দিই, এটাকে আমি দুটো সাথে ব্রেক করে দিই, তো এটা মুছে দিই। হ্যাঁ, টি আর কমান্ড নিয়ে আমি এটার সাথে এটাকে কানেক্ট করলাম, এটার সাথে এটাকে কানেক্ট করলাম, এর সাথে একে এবং এর সাথে কানেক্ট করে দিলাম। হ্যাঁ, দিয়ে আমি ওকে দিলাম, তাহলে এটা একটা ফ্লোর হয়ে গেল না? আমার এই স্প্যান ডিরেকশনটা আমার দেখার দরকার নেই আপাতত। তো এটা একটা ফ্লোর হলো না? আমাদের ফ্লোর ড্র করছি, তাই না? এই যে ফ্লোর ড্র করছি, আমরা তো বলতেছি যে কি এটাকে র্যাম্পের মতো করে দেখতে চাই, তাহলে আমি এটাকে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, র্যাম্পের মতো করে দেখতে চাই। এবার এটাকে সিলেক্ট করার পরে মডিফাই সাব এলিমেন্ট, এটা ক্লিক করার পরে আমি এখানে নিয়ে এসে আমি একটু কাছে গিয়ে দেখবো যে এখানে একটা নাম্বার আছে। এটাকে যদি আমি বলি যে 10 ফিট উপরে আমি চাই, তাহলে খেয়াল করে দেখেন হয়ে গেল না? ইজিলি তাহলে এখান থেকে ঘুরে এসে গাড়ি চলে গেল। তাহলে এই যে মডিফাই সাব এলিমেন্ট আমি তুললাম, আমি যে হাইটে, তাহলে আমার রেশিও টেশিও হিসাব করা দরকার হলো না। যে কিন্তু যেকোনো ডিজাইনার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার তারা কাজ করার সময় রেশিও একটা মাথায় থাকে, যে একটা গাড়ি উঠতে গেলে 1:6 এর নিচে হবেই না, এটা আমরা সবাই জানি প্র্যাকটিক্যাল কেসে।
কিন্তু 1:6 এর নিচে দিলে এটা স্বাভাবিকভাবে এটা যে কোনো নিচু গাড়ি অবশ্যই ঘষা লাগবে। তার মানে এটা 1:8 হচ্ছে বিএনবিসি করুন যে স্ট্যান্ডার্ড, এটা আমরা করব। না পারলে 1:7 নামতে নামতে নট লেস দেন 1:6, 1:6 এর নিচে অবশ্যই এটা ফেল করবে। তাহলে এই যে আমরা বিধিমালা অনুযায়ী তো সব জায়গায় 100% আমরা ডিজাইন করা করতে পারি না, তো নামলে কতটুকু নামবো, উঠলে কতটুকু নামবো, কনজেস্টেড জায়গার মধ্যে অনেক কিছু আমাদের অ্যাডজাস্ট করতে হয়। এই যে হিসাবগুলো এগুলো করার পরে আমরা এইভাবে করে ক্যালকুলেশনটা করে আমরা র্যামটাকে ড্র করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে। তো এটা একটা বিষয় গেল। আর এটা আমরা ফ্লোর দিয়ে ড্র করলাম, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। আর এটা ড্র করলাম কিভাবে, র্যাম টুলস দিয়ে। যদি এমন হয় যে এই র্যামটা দুই পাশে কি হবে, মানে আমরা যদি মনে করি যে এই র্যামটা মাটির উপরে বসতেছে, এটা ঠিক এরকম স্ল্যাব না, এটা সলিড হবে, তাহলে আমরা যদি এটা ক্লিক করে এইটা অপশনে গিয়ে থিকের জায়গায় যদি আমি বলে দিই এটা সলিড, তাহলে কিন্তু এটা মানে যদি মাটি থাকতো সরাসরি, অনেক সময় এমন হয় না যে একটা জায়গায় সলিড মাটির উপরে এটা আমার বসবে ইনক্লাইন হয়, এটা নিচে কোনো ফ্লোর নাই, কিছু নাই, তাহলে জাস্ট এডিট অপশনে গিয়ে আমি যদি দেখাই দেই এটাকে যে এটা সলিড নট স্লোপ, তাহলে তবে খেয়াল করতে হবে এই কমান্ডটা কিন্তু আমি র্যাম দিয়ে ড্র করছি, দ্যাটস ওয়াই এটা আসে। এটা যদি আমি ফ্লোর দিয়ে ড্র করতাম তাহলে এটা আসতো না। কিন্তু কেমন দুইটারই কিছু, দুইটা দিয়ে র্যাম ড্র করা যায়, বাট দুইটারই কিছু সুবিধা অসুবিধা ব্যাপার আছে। আর এই র্যাম্পের ক্ষেত্রে আমার যখন এই যে রেলিং, না আমি রেলিং কমান্ডে যখন আমি যাচ্ছি র্যাম্প, এটা যখন দেখাই দিচ্ছি দুই পাশে চলে আসতেছে, কিন্তু এটা ক্ষেত্রে কিন্তু রেলিং দেখা এটা আসবে না, কারণ এটা ফ্লোর দিয়ে দেখা হয়েছে। এখানে ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, দুই পাশে রেলিংটা অটো দেখাই দিচ্ছে। তো আমাদের প্রয়োজন বুঝে, কমপ্লিকেশন বুঝে আমরা র্যাম দিয়ে কি এটাকে ড্র করবো নাকি আমি ফ্লোর দিয়ে ড্র করবো, সে প্রয়োজন বুঝে এটা আমরা সেভাবে করতে পারি। তো এটা গেল। এবার আমি ক্লাস কভার আপ করার জন্য এবার আমি কিছু ক্লাস 3-তে যদি আমরা যাই, আমাদের ওই নিশ্চয় আপনার কিছুটা আছে না, ক্লাস 3-তে যদি আমরা যাই, এখানে কি ডাউনলোড করা আছে? এটা হোয়াটসঅ্যাপে এটা রেভিট, এটা কি এখানে আছে দেওয়া? এই যে না, আমরা এই জায়গাটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, ক্রিয়েটিং ম্যানেজিং প্ল্যান এলিভেশন সেকশন ভিউজ 3D ভিউজ, বিশেষত এখানে ভিউ টেমপ্লেট অ্যানোটেশন ডিটেইলিং এন্ড ড্রয়িং ভিউজ। আচ্ছা, স্পেশালি এখন আমি কথা বলবো 3D ভিউটা নিয়ে এবং টেমপ্লেট নিয়ে, এই দুটো নিয়ে আজকে কথা বলবো। কেমন, আগামী দিনে আমরা এটা নিয়ে কথা বলবো। ওকে, তো 3D ভিউজ, ক্যামেরাস এবং এগুলো খুব অল্প অল্প সময়, খুব বেশি আসলে এখানে বলার নাই, একবার দেখা দিলে এটা খুব সহজে বোঝা যাবে। প্ল্যান মোডে যখন আমরা থাকি, হ্যাঁ এটা মনে করেন এটা প্ল্যান, আমি একটু প্ল্যান মোডে যখন আমরা থাকি তখন অনেক সময় ভিউ গুলো বোঝার প্রয়োজন হয়, মানে ক্যামেরায় কেমন লাগতেছে বা বিল্ডিংটা কেমন, ফ্রন্ট সাইড এগুলো বুঝে। উপরে যে বারটা আছে একটু খেয়াল করে দেখুন, এই বারের পাশে ছোট ড্রপ আউট মেনু আছে, ক্লিক করলে এখানে ক্যামেরা বলে একটা অপশন আছে। ক্যামেরায় ক্লিক করে আমি এখন ক্লিক করে জাস্ট নিছি, এখনো কোনো ক্লিক করি নাই। এই অবস্থায় যদি একটা সিঙ্গেল ক্লিক করার পর আমি জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করছি, এখানে ক্লিক করে ছেড়ে দিচ্ছি, তারপরে জাস্ট ফ্রিলি মাউসটা নাড়াচ্ছি, নাড়ায় আমি আবার একটা ক্লিক করলাম,
সাথে সাথে কি হলো, ও একটা ভিউ ক্রিয়েট করলো, তাই না? খেয়াল করছেন এটা একটা ভিউ ক্রিয়েট করলো, ভিউটা ক্রিয়েট অর্থাৎ ক্যামেরার ভিউটা ক্রিয়েট করলো। এখন এই ভিউটাকে যদি আমি মনে করি এই পাশে একটু বেশি জায়গা নিচ্ছি, এদিকে কম নিচ্ছি, একটু বাইরে সরাতে চাই, এটাকে জাস্ট ক্লিক করে ফ্রেমটা ক্লিক করে যদি আমি আবার প্ল্যানে যাই, তখন কি হয়, এই ক্যামেরাটা দেখা যাচ্ছে। ইউজুয়ালি ক্যামেরা একবার বসানোর ক্যামেরা আর খুঁজে পাওয়া যায় না, ক্যামেরা একবার বসানোর পরে ক্যামেরাটা হারায় যায়, আর খুঁজে পাওয়া যায় না। আবার পেতে গেলে কি করতে হয়, ওই ভিউতে যেতে হয়, যে ভিউটা জেনারেট করবো, গিয়ে এর আউটার ফ্রেমটা ক্লিক করে যদি আমি আবার প্ল্যানে ক্লিক করি, তখন এটা পাওয়া যায় আবার। তখন যদি মনে হয় এটা একটু সরাই নিবো, আমি একটু সরালাম, এটা টার্গেটটা কতটুকু করলাম, এটা একটু পিছিয়ে আসবো নাকি একটু সামনে যাবো, ওই ক্যামেরার ভিউ দেখার সাপেক্ষে একটু অ্যাডজাস্ট করলে, আমি যদি আবার ভিডিও ক্লিক করি, এই দেখা চেঞ্জ হয়ে গেছে। বুঝে গেছে? ক্যামেরার কাজ এতটুকুই। ক্যামেরা ক্রিয়েট হওয়ার সাথে সাথে এই যে 3D ভিউস বলে একটা বাটন আছে না, ট্যাব আছে, এটার ভিতরে দেখেন 3D ভিউ 1 বলে একটা জিনিস তৈরি হয়ে গেছে। মানে এটা ডাবল ক্লিক করলে এই ভিউটাই আসবে। এটা যে ডিফল্ট, এটা ক্লিক করলে এটা নর্মালি ডিফল্ট এটা থাকে, ঠিক আছে, এটা থাকে। কিন্তু এখানে ক্লিক করলে ওই ক্যামেরা যেটা ধরা আছে সেটা পাওয়া যাবে। আমি আবারও যদি এটা অন্য কোনো ভিউ ধরতে চাই, একইভাবে এখানে ক্লিক করব, ক্যামেরায় যাব, এটা ধরলাম আমি এবার এদিক থেকে এদিকে দেখবো, এদিকে একটা ক্লিক করলাম, দেখেন তৈরি হয়ে গেছে। চাইলে এইটাকে ডানে বামে সরায় আমার স্ক্রিন এখানেও ঠিক করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। কেমন? আবার যদি এখানে যাই, আমি আবার একটা ক্রিয়েট করি, এবার আরেকটা ক্যামেরা নেই, খেয়াল করে দেখবেন যতগুলো ক্রিয়েট করছি ততগুলো এখানে তৈরি হয়ে যাচ্ছে। 3টা ক্রিয়েট করছি, 3টা তৈরি হয়ে গেছে, তাই না? খেয়াল করছেন? 3টে ক্রিয়েট হয়েছে, তার মানে এখানে আমরা যে ক্যামেরাগুলো ধরবো সেই ক্যামেরাগুলো সব এখানে যোগ হতে থাকবে। যদি ইন্টেরিয়র স্পেসে ধরি তাহলে কি ঘটবে, এবার একটা ক্যামেরা আমরা ইন্টেরিয়র ধরি, তার আগে আমার একটা উইন্ডো বসাই, এদিকে একটা উইন্ডো বসালাম, এদিকে একটা উইন্ডো বসালাম, জাস্ট বোঝার জন্য এদিকে একটা উইন্ডো বসালাম। এবার আবার একটা ক্যামেরা নেই, এই ক্যামেরা কমান্ডটা নিলাম, নিয়ে আমরা এদিক থেকে এদিকে ধরতেছি ইন্টেরিয়র স্পেসে। খেয়াল করে দেখেন তৈরি হয়েছে। এটা যদি আমরা একটু বেশি স্পেস দেখতে চাই, ক্লিক করলে এটাকে যদি একটু শেডেড দেখতে চাই বা শ্যাডো ক্রিয়েট করতে চাই, এখানে ক্লিক করলে এই যে এখানে শ্যাডো যে অপশনটা আছে, এখানে একটা অপশন আছে, এটা নিয়ে আমি এখন কথা বলি, এটা কথা বলবো, এটা রেন্ডারিং অপশন না। এই রেন্ডারিং অপশন ডাবল আর দিলে ওটা আসবে, অথবা ভিউতে গিয়ে এখানে গেলেও আমাদের যেখানে রেন্ডারিং, এটা ক্লিক করলেও রেন্ডার অপশনটা আসবে। এখানে আসার পরে এখানে দেখা যাচ্ছে কি ড্রাফট না, সে আমি এটাকে মিডিয়াম দিলাম, এখানে সান দেখাচ্ছি, হ্যাঁ ইনসেশন। এখন মনে করেন আমি চাচ্ছি এই সানটা যে আসবে, এই সানটা তো যেভাবে খুশি সেভাবে দেওয়া যায়, তাই না? বাস্তবে এভাবে তো আসলে সানটা আসবে না। সানলাইটটা আমি পূর্ব দিকে দেখাই দিলাম সান, কিন্তু আসলে এই সরি এটা রেসপেক্ট আমি দক্ষিণে দেখাচ্ছি, কিন্তু সান হয়তো পূর্বে আছে, বা এই সাইটের কন্টেক্সট সান হয়তো সেভাবে শ্যাডো কাস্ট করবে কি করবে না আমার শিওর না। হ্যাঁ আচ্ছা, এটা একটু ফ্লোরটা আমি একটু ড্র করে আসি, ফ্লোরটা এখানে ড্র করা নাই, আমি জাস্ট একটা ফ্লোর ড্র করে আসি। ক্যামেরা ভিতরে আবার যায়, ফ্লোরটা এখন চলে আসছে, হ্যাঁ একটু ফ্লোরটা ছিল না। আর আরেকটা উইন্ডো একটু আমি দিয়ে আসি, WN, এখানে উইন্ডো আমি একটু বড় একটা উইন্ডো নিই, এখানে একটা এভাবে একটা উইন্ডো নিলাম, এদিকে একটা উইন্ডো নিই, ঠিক আছে। এবার দেখেন আমি এই যে ভিউতে এগুলো আসছে, এখন সান যে অপশনটা একটু আমরা দেখতেছিলাম, এখানে সান, এই এখানে এসে সান অনলি, এখানে যদি আমরা সান সেটিং এ যাই, খেয়াল করছেন সান সেটিংস আছে, যাওয়ার পরে আমি কিন্তু বলি যে এটা ঠিক এই মানে এই সান সেটিংটা এখানে হবে না, এটা আমি চাইলে এখানে কত অর্থাৎ আমি এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল উপর থেকে আসছে, সাইড থেকে কিভাবে আসতেছি, টপ রাইট থেকে না লেফট থেকে, এগুলো চাইলে এভাবে অ্যাড করা যায়, ঠিক আছে। সানলাইট ফ্রম লেফট আমি এভাবে দিলাম, এভাবে নেওয়া যায়। আরেকটা অপশন আছে, খেয়াল করে দেখেন যে লাইট সেটিংস, যেখানে ওই সান সেটিংস, এখানে গিয়ে ওই একই সেটিংসটা খেয়াল করছেন এখানে চলে আসছে,
সেম সেটিংসটা। তো এখন আমি যদি এখান থেকে চাই একটা জিনিস করতে পারবো, কোথায় সেম সেটিংসটা আমি চাইলে এখানে একটা কাজ করতে পারবো। সান সেটিংস, সোলার স্টাডি, এটা হচ্ছে সোলার স্টাডি, এটা সানপাথ অন, সানপাথ অফ, সান সেটিংস, অল্টিটিউড, ল্যাটিটিউড, আরেকটা অপশন ছিল একটু, এত অপশন আসলে এখানে। স্টিল, এই যে স্টিল প্রথমটাতেই স্টিল, সান সেটিংস গেলে প্রথমেই এটা উপরেই ছিল স্টিল। এখানে যাওয়ার পর আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর ইন্টারনেট যেহেতু আছে, আমি যদি এখানে সার্চ দেই, মানে এখানে যে লিখি অথবা সার্চ দেই, আমি যদি লিখি চট্টগ্রাম, সার্চ দেই, ইন্টারনেট নাই বা স্লো আছে হয়তো। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল, এটা আনফরচুনেটলি দেখাতে পারতেছি না। আছে, আচ্ছা, এটা ক্লিক করলে ও গুগল ম্যাপ চলে আসবে, ও বলে তোমার, আমি দেখাই চট্টগ্রাম লেখার পরে আমি সার্চ দিই, লোডিং হচ্ছে, কেমন বোস্টন দেখাচ্ছে, বাট আমি যদি চট্টগ্রাম বলে সার্চ দিই, সার্চ দিয়ে এখানে চট্টগ্রাম ক্লিক করি, চট্টগ্রাম চলে আসছে না? পটিয়া বাড়ি কার, প্রথমে পটিয়া লাভ দিচ্ছে, হ্যাঁ ও পাতায় আছে। তো যেটা বলতেছিলাম, এই যে এইভাবে যদি আমি দেখাই দিই এখানে, তাই না, দেখানো যাবে না? পিনটাকে যদি আমি যেভাবে যে অঞ্চলে যেভাবে দেখাতে চাই দেখাই দিই, এক্স্যাক্টলি সেখানে দেখাবে। আমি যদি গুগল ম্যাপ থেকে এনে জাস্ট এখানে লোকেশনটা বসাই দিই, এক্স্যাক্টলি ওই সাইটের ওই পয়েন্টে একবারে জাম্প করে ওখানে চলে যাবে। এটা কি আর বোঝার দরকার আছে? আর সাইটে গেলে আজ এটা এভাবে দিয়েছে, আমি এটা দেখালাম, দেখানোর পর যদি বলে সামার বা বছরের কোন সময়টা যদি আমি বলে দিই, ডেট কোন ডেট সহ যদি বলে দিই, কোন সময় হবে, ডিসেম্বর আজকে 13 তারিখ, সকাল রাত 8টা বাজে এখন, তাই না, কারেন্ট টাইম সে দেখাচ্ছে। এটা যদি আমি AM করে দিই, তাহলে এভাবে যদি অ্যাপ্লাই দিই, তাহলে আজকের দিনের সকালবেলা ঠিক আলোটা ঠিক যেরকম সেটাই শো করবে, কেমন? তো তার মানে এই অল্প একটু আলো যে আসছে, এই আলোটা আসলে এই সকাল 8:30 ঠিক এই জায়গাটাতে যে লোকেশনে মার্ক করছে সেই জায়গায় আসলে এতটুকুই আলো আসবে এখানে। বোঝাতে পারছে? হ্যাঁ, তো এটা হচ্ছে সানপাথ অ্যানালিসিস, এভাবে করা যায়। এবং রিয়েলি বিল্ডিং প্ল্যান হওয়ার পরে আমি সান থেকে দেখাই, আমি দেখাতে পারবো রুমের ভিতরে ক্যামেরা ধরলে আসলে দিনের বেলা, বিকেল বেলা, দুপুর বেলা, সন্ধ্যা বেলা আসলে আলো কতটুকু পাচ্ছি। এবং এনার্জি যারা নিয়ে কাজ করে, যারা লিড সার্টিফিকেশন নিয়ে বা গ্রিন বিল্ডিং নিয়ে যারা কাজ করে, তারা কিন্তু এনার্জি অ্যানালিসিস এর জন্য এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যে আসলে কতটুকু আমি লাইট এখান থেকে নিতে পারতেছি, কতটুকু আমরা আর্টিফিশিয়াল লাইটিং কমায় আমাদের গ্রিড, ন্যাশনাল গ্রিডের আমি লাইনের যে ইলেকট্রিসিটির যে প্রেশার আমি কতটুকু কমাতে পারতেছি। এবং এই সান যতটুকু আমি পাচ্ছি, এই সানটুকু আসলে কি পরিমাণ রুমকে হিটেড করতেছে, সেটা আমার এসি আবার এটা চলতে গিয়ে এই রুম এই হিটটাকে রিডিউস করতে গিয়ে আসলে কতটুকু আবার এক্সট্রা এনার্জি আমি লস করতেছি, কেমন? এটা দিয়ে আবার অ্যানালাইসিস করা যায়, আমার কোনো রুম যদি বেশি হিটেড হয়, কোনো ওয়াল যদি বেশি হিটেড হয়, তাহলে ওই ওয়ালটার জন্য আমার কোনো স্পেশাল ট্রিটমেন্ট দরকার আছে কিনা, যেন ওই রুমের যারা বাসিন্দা সেই জন্য গরম ফিলটা কম করে, ওটা যে কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট আমার প্রয়োজন আছে কিনা। তাহলে এই যে অনেক ব্যাপার চলে আসতেছে না, এই জিনিসগুলো ইজিলি কি করা যায়, এই অ্যানালাইসিস গুলো থেকে করা যায়। হ্যাঁ, ওকে, তো আমরা কি দেখলাম যে এখানে আমি ক্যামেরা ধরে আমি এটা দেখতে পাচ্ছি, তাই না? তো ক্যামেরা ব্যাপারটা তো বুঝলাম। এবার এই অবস্থায় যদি আমি এটাকে ডাবল আর দিই, আবার এই অবস্থায় যদি আমি এবার বলি যে মিডিয়াম, এখানে স্কাই কি হবে, ফিউ ক্লাউডস, অনলি ক্লাউডস, ভেরি ক্লাউডস, কালার, হোয়াটএভার আমরা যেটা চাই, সে আমি যদি বলি যে নো ক্লাউড, কোনো ক্লাউড থাকবে না, এভাবে দেওয়ার পরে যদি আমি এখানে রেন্ডার ক্লিক করি, তখন কি হয়, সে অটোমেটিক একটা রেন্ডারিং শুরু করতেছে, আমাদেরকে কিছু করতে হবে না, ওই অবস্থায় সে একটা রেন্ডার ক্রিয়েট করতেছে। সে এই রেন্ডারটা সে ক্রিয়েট করছে। তো এখানে তো কোনো ধরনের কোনো ম্যাটেরিয়াল অ্যাসাইন করা নাই, টাইলস বা কোনো কিছু। আমি এবার আরেকটা ক্যামেরা যাই, ডাবল আর দিই,
এই অবস্থায় আমি একটা রেন্ডার দিই, এই ইমেজটা দেখি দেখি কিভাবে রেন্ডার হয়। এই যে সেভাবে রেন্ডার হয়ে গেছে। এখানে যদি এবার আমি গাছপালা বসাতাম, রাস্তাঘাট যদি বসাতাম, তাহলে এখানে গাছপালা রাস্তাঘাট ইত্যাদি যদি আমরা বসাতাম, তাহলে কিন্তু এই এনভায়রনমেন্ট সেটিংটা তৈরি হয়ে যেত। ক্লিয়ার? তো এইভাবে করে আমরা কি করতে পারি যে এখানে আমরা ভিউ গুলো রেন্ডার করতে পারি, ভেরি সিম্পল। আর ভিরে, আমার ভিড়ের সম্বন্ধে কি পরিচিত? ভিড়ের শব্দটা কি শুনছেন আপনারা? হ্যাঁ, শুনছেন? আচ্ছা, যারা আর্কিটেক্ট তাদের তো শোনা উচিতই, আর আর্কিটেক্ট যারা নন আর্কিটেক্ট, যারা আর্কিটেক্ট না, তাদের হয়তো নাও শুনতে পারেন। তারপর আমি বলছি, ভিরে হচ্ছে একটা থার্ড পার্টি রেন্ডারিং ইঞ্জিন, যেটা কিনা 3D স্টুডিও ম্যাক্স এর সাথে মিলে কাজ করে, স্কেচআপের সাথেও কাজ করে, তাই না? ভিরে ভিরে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক রেন্ডারিং ইঞ্জিনগুলোর মধ্যে একটা, যেটা রিয়েলিস্টিক ইমেজ তৈরি করে। রেভিটের জন্য ভিরে আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রেভিটের জন্য ভিরে আছে। রেভিটের ভিরের অ্যাপসটা, মানে ভিরে ক্ষেত্রে একটু শেখার ব্যাপার আছে। ভিরে আসলে এভাবে করা যায় না, এটা বেশ কিছু সেটিংস আছে, শেখার ব্যাপার আছে। তো যারা যদি ভিরে যারা রেজিস্টার করবে, তাদের এই জায়গাটাতে অ্যাড ইন এর মধ্যে, অথবা ভিরে নামে একটা বাটন অ্যাড হয়ে যাবে। ওখানে ক্লিক করে এই যে রেন্ডারিং শর্টকাট আমি দেখালাম, এটা রেভিটের নিজস্ব রেন্ডার অপশন। হ্যাঁ, ম্যাটেরিয়াল গুলো আমরা অ্যাসাইন করার পরে শিখবো। ম্যাটেরিয়াল অ্যাসাইন করলে আমাদের রিয়েলিস্টিক 3D ভিউ, কাছাকাছি 3D ভিউ গুলো এখান থেকে আমরা জেনারেট করতে পারবো। কিন্তু ভিরে দিয়ে যদি আমরা রেন্ডার করি, তাহলে আমরা অনেক বেশি ফটো রিয়েলিস্টিক, যেটা বাস্তবের মতো মনে হয়, এই যত রেন্ডার গুলো করা যায়। অথবা লুমিয়নের সাথে কানেক্ট করে রেন্ডার করা যায়, অথবা D5 কানেক্ট করে রেন্ডার করা যায়। লুমিয়ন, D5, ভিরে, হ্যাঁ, এই তিনটা অপশনই, এবং টুইন মোশন 4টা, সিনেমা 4D 5টা। অর্থাৎ যেগুলো কিনা রেন্ডারিং এর জন্য স্পেশালিস্ট যে সফটওয়্যার গুলো, মোরলেস ম্যাক্সিমামই রেভিটের সাথে কানেক্ট করে কাজ করা যায়। তো ওগুলো আলাদা ব্যাপার, আলাদা শেখার ব্যাপার, আমি ওটাতে ঢুকবো না। কিন্তু ওর নিজস্ব ডিফল্ট সিস্টেম হচ্ছে এটা, ডাবল আর, অথবা ভিউতে গেলে রেন্ডার, ভিউতে গেলে রেন্ডার। কেমন? এখন এখানে গাছপালা ইত্যাদি বসানোর পরে, এখন গাছপালা কিভাবে বসাবো? ওই যে অনলাইনে প্রচুর ডিফল্ট অনেক গাছপালা অনলাইনে দেওয়া আছে, রেভিটের মডেল। এই গাছগুলো এনে যদি আশেপাশে বসাই, ম্যাটেরিয়াল অ্যাসাইন করে, তাহলে গাছগুলো দেখাবে, গাড়ি বসালে গাড়ি দেখাবে। সে ফর এক্সাম্পল আমি যদি এখানে এভাবে নিই যে আর্কিটেকচার, এখানে যাওয়ার পরে কম্পোনেন্ট, ওই যে ফ্যামিলি, একজন কোয়েশ্চেন করছে ফ্যামিলি বাড়ি থেকে ডাউনলোড করেন কিভাবে দেবো? হ্যাঁ, একটা ডোর উইন্ডোর ক্ষেত্রে ফ্যামিলিটাকে দেখা দিতে হবে ভিতর থেকে। আর এর বাইরে গাছপালা বা ফার্নিচার, এই জাতীয় জিনিসগুলো, এই কম্পোনেন্ট, প্লেস এই কম্পোনেন্ট, এখানে ক্লিক করে আমি যদি এইবার রোড ফ্যামিলিতে যাই, এবার এখানে আমি এই বাটন, এই ফোল্ডারটা দেখে এন্টোরাজে এখানে গেলে এই যে গাড়ি আসবে না, চেয়ার মুক্ত হতে না, আমি একটা গাড়ি নিচ্ছি, গাড়ি নিয়ে আমি এখানে দেখাচ্ছি। এই কেমন? এটা কত নম্বর ভিউতে আমি পাবো? এই 3 নম্বর। খেয়াল করছেন এই যে গাড়িটা বসানো আছে? তো এটাকে যদি আমি ডাবল আর দিয়ে যদি চেক করি, রেন্ডার ড্রাফট কোয়ালিটি আছে, এটাকে আমি একটু হাই দিলাম, সান দেখাচ্ছি, ক্লাউডস এ ফিউ দেখালাম, হ্যাঁ, পিক্সেলটাকে, প্রিন্টার, এটাকে যদি আমি একটু রেজলিউশন বাড়াই দিই, হ্যাঁ, বাড়াই দিয়ে আমি এবার এটাকে একটু রেন্ডার দিই, একটু সময় নেবে, যেটা আমি হাই দিছি, সামান্য সময় নেবে। বাট এই ভার্সন গুলোতে, যেগুলো মেশিনে আমাদের ডিফল্ট সেটিং এটা হয়ে যায়। ওকে, খুব সহজে জিনিসটা হয়ে গেল না? গাছপালা বসায় যদি আমরা এটাকে যদি করি, কিছু সমস্যা? একটু সময় নিচ্ছে, কারণ এটা রেজলিউশনটা একটু আমি বাড়াই দিচ্ছি। খুব সহজে এটা কি হচ্ছে, রেন্ডারটা হয়ে গেল, তাই না? তো এই যে বিষয়টা বললাম, এটা আমি সেভ করে নিই। সেভ করলে এখানে, সেভ করার সাথে সাথে এখানে থেকে যেত। হ্যাঁ, তো এখানে বাটন আছে, আমি যদি আবার দেখাই দিই, যেখানে বাটন আছে, কোথায় সেভ করতে হবে? এই যে এখানে আমি যদি আবার রেন্ডার দিই, রেন্ডার দিলার পরে যে এখানে
সেভ টু প্রজেক্ট খেয়াল করছেন, এই যে এটা হয়ে যাওয়ার পর এটা অ্যাক্টিভ হবে, এই যে খেয়াল করছেন সেভ টু প্রজেক্ট, ক্লিক করলে এটা সেভ হবে, সেভ হয়ে এখানেই থাকবে, কেমন, এটা কিন্তু এখানেই থাকবে। ফলে এখান থেকে ক্লিক করে আপনি যতগুলো ইমেজ রেন্ডার হবে সবগুলো আপনি আবার এখান থেকে ক্লিক করে আবার এখান থেকে দেখতে পারবেন ইমেজগুলো। সেভ টু প্রজেক্ট আমি ওকে দিলাম। হ্যাঁ, এই যে দেখছেন রেন্ডারিং নামে এটা ক্রিয়েট হয়ে গেল, এই দেখেন 3D ভিউজ ওকে। এখানে এখানে আমি ডাবল ক্লিক করলে দেখেন এই যে ইমেজটা চলে আসছে এই ভিউতে, বুঝছেন কি? এই যে এটা সেভ টু প্রজেক্ট দেওয়ার সাথে সাথে এখানে ক্রিয়েট হয়েছে, দেখছেন এখানে চলে আসছে। এই রেন্ডারিংস কিন্তু আপনাদের কারো কাছে নাই, খেয়াল করে দেখেন আপনাদের বাড়িতে নাই, আমি সেভ দেওয়াতে এটা তৈরি হয়ে অটোমেটিক এখানে তৈরি হয়েছে। সেভ টু প্রজেক্ট দেওয়ার সাথে সাথে ইমেজগুলো সুন্দরভাবে এখানেই সেভ হয়ে গেল। তো এরকম আমি যে রেজুলেশন আরো বাড়াই দিই, এটা আরো ক্লিয়ার আছে। রেজুলেশন মাত্রা এগুলো কম দেওয়া আছে, যে কারণে এগুলো কি হয়েছে একটু ফেটে যাচ্ছে, তাই না? তো ওখানে অপশন দেওয়া আছে, যার যার গ্রাফিক্স কার্ড মেশিনের কোয়ালিটি বুঝে এটা রেন্ডার দিতে পারবেন, গাছপালা মানুষজন অনেক কিছু আছে, সবকিছু দিতে পারবেন। তো এটা একটা বিষয় গেল। এবার আমি আরেকটা জিনিস দেখাই। রেন্ডারিং এ আমরা কি দেখলাম যে 3D ভিউজ, ক্যামেরাস, ওয়ার্ক থ্রুস আর ভিউ টেমপ্লেট। এবার ভিউ টেমপ্লেটের বিষয়ে এবার একটু আসি। ভিউ টেমপ্লেটের বিষয়টা আমরা যখন প্ল্যান করতে শুরু করব তখন আবারও আসবে, তারপরে দেখাচ্ছি। যেমন লেভেল ওয়ানে মনে করেন যে এই যে ওয়ালগুলো এখানে আছে, হ্যাঁ, কোনো কারণে আপনি এই ওয়ালটা যেভাবে দেখতেছেন, সাদা বর্ডার লাইন, এখানে একটা হ্যাচ, হ্যাঁ, এই লেভেল ওয়ানের এটাকে বেসিক প্ল্যান এভাবে আছে, কিন্তু আমি চাচ্ছি ক্লায়েন্টের জন্য একটা প্রেজেন্টেশন রেডি করবো, কিন্তু সেই প্রেজেন্টেশনে আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করতে চাই, ফার্নিচার বসাতে চাই, 3D ফার্নিচার বসাতে চাই না, স্টেজে কেন বসাতে চাই না, কারণ 3D ফার্নিচার বললে ফাইলটা ভারী হয়ে যেতে পারে, আপাতত দরকার নেই। ক্লায়েন্ট বেশ কয়েকবার কারেকশন দিবে, চেঞ্জেস দিবে, আপাতত আমি শুধু 2D লেভেলে ফার্নিচার বসায় আমি একটা প্রেজেন্টেশন রেডি করি ক্লায়েন্টের জন্য। তো কি করলাম, এইটাকে রাইট বাটন ক্লিক করে আমি বললাম ডুপ্লিকেট ভিউ, ডুপ্লিকেট উইথ জাস্ট ডিটেইলিং, ডিপেন্ডেন্ট, ডুপ্লিকেট, তিনটা ডুপ্লিকেট আছে। এই তিনটার ইউজ আমি মডেলে যখন আমরা প্ল্যান করবো, ওয়ার্কিং শিখবো তখন দেখাবো। আমি আপাতত তিনটাই ডুপ্লিকেট, প্রথমটা শুরু ডুপ্লিকেট হবে, অর্থাৎ এটাকে একটা ডুপ্লিকেট করবে। আর ডুপ্লিকেট ডিটেলস বললে যদি এটার ভিতরে কোনো ডিটেলিং থাকে সেটা সহ ডুপ্লিকেট হবে, আর শুধু ডুপ্লিকেট দিলে ডিটেলিং গুলো আসবে না, বুঝতে পারছো? এখন ডিটেলিং গুলো আসবে না, শুধু ডুপ্লিকেটটাই হবে, ওয়াল টোয়াল গুলো আসবে। ভিতরে যদি কোনো ডিটেলিং থাকে, 2D ডিটেলিং বলতে সবসময় 2D কে মিন করা হয়, 2D কিছু থাকলে সেটা আসবে না। আর ডুপ্লিকেট উইথ ডিটেলিং বলে 2D কিছু থাকলে সেটা সহ ডুপ্লিকেট হবে। আর ডুপ্লিকেট অ্যাজ ডিপেন্ডেন্ট যদি বলা হয় তাহলে ডুপ্লিকেট হবে, 2D সহ আসবে, এবং আমি যদি কোনো কারণে কোনো একটা প্ল্যানে 2D বা প্ল্যানে চেঞ্জ করি তাহলে অন্যটাতেও পরিবর্তন হবে, ডিপেন্ডেন্ট থাকবে সে। আমি শুধু ডুপ্লিকেটটাই আমি করলাম। ডুপ্লিকেট করার সাথে সাথে দেখেন লেভেল 1 ডুপ্লিকেট নামে এটা তৈরি হয়ে গেছে, তাই না? কপি 1টা এটাকে আমি রিনেম করি, একটু F2 দিলেই রিনেম অপশন চলে আসে, বা রাইট বাটন ক্লিক করে রিনেম দিলেই হয়। দিয়ে আমি দিলাম সংক্ষেপে পি লিখলাম, মানে প্রেজেন্টেশন। মানে আমার আসলটা হচ্ছে আমার অরিজিনালটা, কিন্তু এটা হচ্ছে কি ওর ক্লোন, ওর কপি। আমি ওর কপিতে ঢুকলাম, ঢোকার পর আমি বললাম যে ওয়ালগুলো আছে আমি ওয়ালগুলো এরকম দেখতে চাই না, আমি আসলে ক্লায়েন্টের জন্য রেডি করতেছি, সেখানে এই জিনিসটাকে আমি একটু অন্যভাবে দেখতে চাই। অন্যভাবে কিভাবে আমি অন্যভাবে দেখতে চাই, আমি ওয়ালগুলোকে আমি সলিড কালার দেখবো। তো আমি এবার এটাকে সিলেক্ট করলাম, জি স্পেস বার, মানে এবার আমি গ্রাফিক্স ওভার রিড করতেছি, মানে গ্রাফিক্সটাকে যেভাবে দেখানো আছে সেভাবে না দেখে আমি এটাকে ডিফারেন্ট ওয়েতে দেখতে চাই, আমি ওভার করে দেখতে চাই, আমার মতো করে আমি দেখতে চাই। সেখানে আমি এখানে 3টা পার্ট আছে, একটা হচ্ছে প্রজেকশন, সারফেস প্যাটার্ন, কার্ড প্যাটার্ন। এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে। আমি যেহেতু আমার প্ল্যান ফ্লোর কাটা পড়ছে, ওয়াল কাটা পড়ছে না,
এই কার্ড প্যাটার্নে আমি গিয়ে বললাম যে এটা আমি সলিড কালার দেখতে চাই, গিয়ে বললাম এই কালারটা আমি চাই যে এরকম এরকম আসুক, ব্ল্যাক আসুক, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তাহলে কি হলো, আমি এভাবে দেখতেছি, তাই না? আমি ভিউতে গিয়ে বললাম যে আমি এটা সাদা কালারের মধ্যে আমি এভাবে দেখতে চাই, কেমন? তারপর বললাম যে আমি গাড়ির কালারটা এরকম আছে, হ্যাঁ, মানে গাড়ি যেভাবে আছে জিনিসটা, হ্যাঁ, এটাকে আমি একটা হালকা করে দেখতে চাই, গ্রে কালার, হাফ টোন মোডে, হাফ টোন, HY সংক্ষিপ্ত কমান্ড, হাফ টোন মানে যা টোন আছে তার অর্ধেকে চলে আসছে। সে অর্ধেক হবে না, কি হবে সেটা আমার উপরে। আমরা যদি ম্যানেজে গিয়ে আমরা যদি এডিশনাল সেটিংসে গিয়ে হাফ টোন সেটিংসে যাই, গিয়ে যদি বলি এটা 50% না, হাফ টোন হলে এটাকে আমি 75% দেখবো, তাহলে একটু কোনো হালকা কিন্তু এটা বাড়ছে না, ডেপটা বাড়ছে। এই যে আমি দেখলাম, এবারে এটাকে আমি এভাবে সেভ করলাম, কেমন? কিন্তু আমার কিন্তু লেভেল 1 এ অ্যাকচুয়ালটা কিন্তু কি আছে, ও কিন্তু এই ভিউতে আমি যদি আবার যাই, ও কিন্তু যেরকম ছিল সেরকমই আছে, ওর কোনো পরিবর্তন ঘটছে? তাহলে আমি ভিউ 1 এ অর্থাৎ প্রেজেন্টেশনে গিয়ে আমি কিন্তু ওকে একটু পরিবর্তন করছি। এই পরিবর্তনটা করছে প্রেজেন্টেশনের স্বার্থে, বুঝতে পারছি কি? এটা হচ্ছে গ্রাফিক্স আমি ওভাররিড করছি। এবার মনে করেন একটা 100 তলা বিল্ডিং আছে, লেভেল 2 তে গিয়ে আমার মনে হইলো যে আমি এটাতেও গ্রাফিক্স ওভাররিডটা করতে চাই, আমি আবারও একই কাজ করবো। তারপরে ধরে ধরে যদি, এটা তো মাত্র একটা ওয়াল দিয়ে কাজ করলাম, একটা প্ল্যানে তো কত কিছু থাকে, কলাম থাকে, বিম থাকে, বিমটাকে আমি কেমন দেখতে চাই প্রেজেন্টেশনে, ওয়াল গুলোকে কেমন দেখতে চাই, কলামটাকে কেমন দেখতে চাই, ফার্নিচার গুলোকে একটা কালারে থাকবে, টয়লেটের ফিটিং ফিকচার গুলো আমি কেমন দেখতে চাই, ইলেকট্রিক ফিকচার গুলো আমি কেমন দেখতে চাই, হ্যাঁ, এরকম আরো অনেক কম্পোনেন্ট থাকে না, আশেপাশে গাছগুলো আসলে কেমন দেখতে চাই, গ্রিনারিজ গুলো কেমন দেখতে চাই, স্টেয়ার রেলিং কি, স্টেয়ার গুলো কি মানে একই রকম কালারে দেখবো, নাকি স্টেয়ারের ধাপ গুলো একটা কালারে দেখবো আর রেলিং গুলো অন্যরকম কালারে দেখবো কিনা, এই যে কতগুলো কথা আসতেছে না। তাহলে আমি ধরেন যদি একটা প্ল্যানে যদি 20টা আইটেম থাকে আর বিল্ডিংটা যদি হয় 100 তলা, তাহলে প্রতিটা ফ্লোরে একদম ডে 1 আমি বলছিলাম যে রেভিটেন প্রত্যেকটা ভিউ ইন্ডিভিজুয়াল, তাহলে 100 তলা হবে, 100টা তলায় গিয়ে প্রতিবার 20টা আইটেম, আমি যদি প্রতিটা আইটেম কনফিগার করতে যদি 1 থেকে 2 মিনিট সময় লাগে 20টা আইটেমে, তাহলে আমার মানে 2 মিনিট সময় লাগবে, তো 20টা আইটেমে 40 মিনিট সময় লাগবে 100 তলায়, মানে মাথা খারাপ করা ক্যালকুলেশন। এই জন্য রেভিট একটা অপশন দিচ্ছে, সেটাকে বলে ভিউ টেমপ্লেট। এই যে আমি এটা ক্রিয়েট করলাম, এটাকে আমি চাইলে টেমপ্লেট মোডে সেভ করতে পারি, টেমপ্লেটের মতো। কেমন সেটাকে আমি যদি দেখি যে, আচ্ছা তার আগে আমি এখানে কিছু ওয়াল, এখানে আমরা ওয়াল নিয়ে করছি, এখানে তো ওয়ালটা দেখা যাচ্ছে না, তাই না? আমি একটা ওয়াল ড্র করি আগে, ওয়াল ড্র করে আমি এখানে এভাবে রাখলাম যে এখানে একটা ওয়াল আছে। এবার আমি ভিউ টেমপ্লেট আসি, একে আমি কি বললাম যে ভিউ অপশনে যদি যাই, এখানে লাস্টে ভিউ টেমপ্লেট, এখানে যদি আমি ক্রিয়েট টেমপ্লেট ফ্রম কারেন্ট ভিউ দিয়ে একটা নাম দিচ্ছি আমি, হ্যাঁ, যে প্ল্যান প্রেজেন্টেশন নামে আমি ক্রিয়েট করলাম, ওর সাথে সাথে এখানে একটা জিনিস অ্যাড হলো, প্ল্যান প্রেজেন্টেশন। কেমন? এবার আমি লেভেল 2 তে গিয়ে এই টুলবারের নিচে গিয়ে খেয়াল করে দেখবেন যে এখানে টেমপ্লেট অ্যাপ্লাই করা যায়, এখানে টেমপ্লেট অ্যাপ্লাই করা যায়। এক্সটেন্ডের নিচে আইডেন্টিটি ডাটা ফেজিং, এক্সটেন্ড স্কোপ বক্স, এই ভিউ টেমপ্লেট আইডেন্টিটি ডাটার সাথে এখানে নাম দেওয়া আছে। নামে ক্লিক করে আমি যদি এবার প্ল্যান প্রেজেন্টেশন দিয়ে আমি যদি ওকে করি, খেয়াল করে দেখেন ওখানে আমি একটাই আইটেম চেঞ্জ করছি, ওয়াল। এই ওয়ালটা কি আমাকে আর চেঞ্জ করতে হয়েছে? এভাবে অপশন দিয়ে ক্লিক করার সাথে সাথে কি হয়েছে, সে এই ওয়ালটাকে আমি কেমন দেখতে চাই সেটা আমি এখানে বলে আসছি না, এই টেমপ্লেটে অটোমেটিকলি কিন্তু এটা ওয়াল এভাবে দেখাচ্ছে। তো ওইখানে যদি আমরা 20টা আইটেম চেঞ্জ করে আসতাম, রুফ টুফ সবকিছু এখানে এটা একইভাবে চেঞ্জ হতো সিঙ্গেল ক্লিকে। আমি যদি এবার সবগুলো ফ্লোর একসাথে সিলেক্ট করে যদি বলি যে আমার এই টেমপ্লেটটা অ্যাপ্লাই করো, তো সবগুলো কি হবে, একসাথে সব চেঞ্জ হয়ে যাবে। তো আমাকে কষ্ট করে একটা 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 করে চেঞ্জ করতে হবে? চেঞ্জ করতে হবে না।
তো টেমপ্লেটের ব্যাপারটা কি বুঝছেন? এই টেমপ্লেট ব্যাপারটা যতটুকু বুঝছেন শুধু মাথায় রাখেন যে টেমপ্লেটের একটা ব্যাপার আছে, আর কিছু মনে রাখার দরকার নাই। আর বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করেন। আমরা যখন বিল্ডিং নিয়ে কাজ করবো, একটা ওয়ার্কিং ড্রয়িং যাবো, তখন এটা নিয়ে আমরা আবার কাজ করবো। কেমন? তাহলে টেমপ্লেটের একটা ব্যাপার আমাদের আছে, সেটা আমরা এতটুকু বুঝলাম। এবং বুঝলাম কি যে এখানে টেমপ্লেটের ব্যাপারটা আমরা বুঝলাম। ভিউ টেমপ্লেটের বিষয়টা হচ্ছে এতটুকু, ক্রিয়েটিং, ম্যানেজিং এলিভেশন সেকশন। আমরা এলিভেশন সেকশনের ব্যাপারটা আগে আমরা আলাপ করছিলাম। 3D views, camera view, templates, visibility, graphics, annotation মানে ডাইমেনশনিং দেওয়া, হ্যাঁ, ডিটেইলিং এন্ড ড্রাফটিং ভিউজ। তো এটা বেসিক্যালি ডিটেইলিং এন্ড ড্রাফটিং ভিউজ এর পয়েন্টগুলোকে আমি জাস্ট দেখাই যাব। এগুলো নিয়ে আমরা আবার বিল্ডিং করার সময় আমরা তখন কাজ করব। এবার আসি ডিটেইলিং এবং ড্রাফটিং ভিউজ, অর্থাৎ এই যে অ্যানোটেশন গুলো যে পার্টটা আছে, এই বারের ভিতরে যে টুলবার গুলো আছে, এগুলো হচ্ছে আমার অ্যানোটেশনের জন্য, অর্থাৎ ওয়ার্কিং ড্রয়িং এর জন্য এই টুলবার গুলো আমরা ইউজ করব। এখানে ডাইমেনশনিং যেগুলো দেখতেছেন, আমি ডিআই কমান্ডের ডাইমেনশন আসে, লিনিয়ার ডাইমেনশন, যেটা ক্লিক করে আমরা এর আগে দেখছি, তাই না? মোটামুটি এটা সম্বন্ধে আমাদের ধারণা তৈরি হয়েছে। এবং যদি এটা করতে গিয়ে ডাইমেনশনিং এর একটা ব্যাপার, যদি কোনো কিছু মিসিং থাকে, যদি মনে হয় এই ডাইমেনশনটা আমার তো অ্যাড করা হয় নাই, বাই মিস্টেক আমি এটা করি নাই, আমার এটা করার দরকার ছিল, আমি এটা মুছে দেবো না, সিলেক্ট করবো, এখানে গিয়ে এডিট উইটনেস লাইন ক্লিক করলেই কিন্তু এটা আবার তৈরি হয়ে যাবে। আমি তখন এখানে ক্লিক করলে কি হবে, ও আবার এখানে অ্যাড হয়ে যাচ্ছে ওর সাথে। ফাঁকা জায়গায় ক্লিক করলে আবার এটা কিন্তু একটাই স্ট্রিং, একটাই সুতা। আবার যদি মনে হয় যে এটার সাথে তো আসলে এই লাইন দুটো দিয়ে দেওয়া দরকার ছিল, আমি দিই নাই, আমি ক্লিক করি, এটা ক্লিক করার পর আমি এটা ক্লিক করার পর দেখাই দিই, একে দেখাই দিই এবং একে দেখাই দিই, বাইরে ক্লিক করি, চলে আসলো না? অর্থাৎ মোছার দরকার নাই। আবার যদি মনে হয় না আমি আসলে ভুল করে এটা বেশি নিয়ে ফেলছি, এটা আমার দরকার নাই, আমি ক্লিক করে ঠিক একই পয়েন্ট আবার ক্লিক করবো, ও নাই হয়ে যাবে, করে আমি বাইরে আবার ফাঁকা জায়গায় ক্লিক করবো। বোঝা গেছে এটা ডাইমেনশনের বিষয়টা? ভেরি সিম্পল। আমরা একটু জাস্ট এটাকে নিয়ে একটু কাজ করলেই আমরা বুঝে যাবো যে ডাইমেনশনিংটা আসলে কত সহজ। এবার আমি তো চাচ্ছি না যে এই লাইনটা এত লম্বা হোক, এটাকে আমি যদি একটু এডিট করে যদি বলি যে আমার এটা গ্যাপ, এটা ফিক্সড টাইপ হোক, ফিক্সড টাইপ অ্যাপ্লাই করে যদি আমি দিই, তাহলে কিন্তু ছোট হয়ে গেছে, যে ফিক্সড মানে উইটনেস লম্বা হয়ে কোথেকে ধরে সেটা চলে গেছিল না। যদি মনে করি আমার এত লম্বা আমি চাই না, আমি জাস্ট এভাবে রাখবো, কাছাকাছি এমন জায়গায় রাখবো কাছাকাছি যে এটা খুব সহজেই সামনে পিছনে দুই দিকে আমি ক্রিয়েট করতে পারবো। আমি এখানে আবার ক্লিক করে আমি এটাকে আবার ধরাই দিই, হ্যাঁ, ধরাই দিলাম। তার মানে এটা দিয়ে আমি ইজিলি বুঝতেছি যে, তাই না, কোথায় কোথায় আসছে। আবার যদি মনে করি আমি এখান থেকে দিব, এখান থেকে ক্লিক করে এটা দিলাম, এটা যে এখানে আমরা যে ট্যাব দিয়ে, বা ওটা যে সেন্টার লাইন এটা ধরছে, এটা দিলাম, এটা দেওয়ার পর আমি দেখতেছি কি এটা আসলে ওভারল্যাপ এমন ভাবে হয়েছে, এটা আসলে রিডেবল হচ্ছে না। বা ডাইমেনশন ছোট করে দিতে গেলে একটা ব্লক লাগে না আমাদের, যেটাকে আমরা কল আউট বলি। তো এইরকম ঘন ডাইমেনশন আমরা এভাবে দিব না। এটার জন্য আমরা কি করবো, তখন ভিউতে গিয়ে আমরা কল আউট ক্রিয়েট করবো। ক্রিয়েট করে আমি একটা জায়গায় কল আউট দেখাবো যে দিস ইজ মাই কল আউট, এটাকে আমি একটু ব্লক করে দেখতে চাই। ক্লিক করলাম, ক্লিক করার পর এটা একটা ট্যাব তৈরি হয়েছে, খেয়াল করে দেখেন এই যে, তাই না? এটা ক্লিক করলে এটাকে যদি আমি এখানে যদি ক্লিক করি, এটা কিন্তু এটাকে না, ধরেন আমি চাচ্ছি না যে এটা এখানে আসুক, এটা ফাঁকা জায়গায় আসুক, যতই ক্লিক করি না কেন ও আসবে না। আমি এটার বডিতে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হবে, তখন এটা দেখা যাবে, এই যে আমার যেখানে দরকার সেখানে আমি নিয়ে আসতে পারবো। ওকে, তাহলে এই যে কল আউট আমি নিয়ে আসলাম, এই কল আউটটা আমি ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা আপনার এখানে যে সেকশন ভিউ, এটা আমার ভিউতে এটা আছে, প্ল্যান ভিউ, ফ্লোর প্ল্যান ভিউ, ফ্লোর প্ল্যান, রিফ্লেক্টেড সিলিং সেকশন, এলিভেশন, এখানে এলিভেশন, 3D ভিউ, কল আউট। এর কল আউটটা অটো সে ক্রিয়েট হয়, এই যে কল আউট, এই যে লেভেল 2 তে সে কল আউট ক্রিয়েট করছে, এই যে ফ্লোর প্ল্যানে, কেমন কল আউট, এই যে এই কল আউট ক্রিয়েট করার সাথে কল আউট 1 নামে সেটা ক্রিয়েট করছে। খেয়াল করে দেখবেন ভিতরে কিন্তু কি নাই, জাস্ট দুটো ডট। মনে হতে পারে এই জায়গাটা কি ফাঁকা কেন, তাই না? আসলে কি বলেন তো, এটা এরকম নাম দিই, আবার কোন পেজে আছে সেটা দেখাই, এখানে নাম্বারিংটা থাকে, এখানে পেজ নাম্বার থাকে, কিন্তু এইটাতে আমরা কোনো কিছুই করবো না, জাস্ট একটু বসা রাখবো। পরবর্তীকালে আমরা যখন শিখবো কিভাবে ওয়ার্কিং ড্রয়িং এর শীট প্লেস করতে হয়, শীটের ভিতরে যখন এই ড্রয়িংটা আমি ঢুকাই দিব, ও অটোমেটিক এখানে লিঙ্ক ক্রিয়েট হয়ে বলবে যে এইটা এত নম্বর এবং অত নম্বর শীটে আছে। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু এখানে ফাঁকা দেখা এবং এটাই ওকে, কিন্তু জোর করে এটাকে এডিট করার কিছু নাই।
তো আমি যদি এবার কল আউটে ডাবল ক্লিক করে দেখেন ও কি করছে, ওই অংশটুকু আলাদা করে নিয়ে আসছে না বড় করে। এবার যদি এটাকে আমি ডাইমেনশন বসাই, ঠিক আছে, এবার ডাইমেনশনের জন্য এটা প্রস্তুত হয়ে গেল না। আমি যদি মারামারি করে যদি জোর করে এখানে বোঝানোর চেষ্টা করি, সব ডাইমেনশন সব জায়গায় দিতে হয় না। এই কারণে কল আউট অপশনটা, যে আমি জেনারেলাইজ যে বড় স্পেস গুলোকে আমি ডাইমেনশন দিয়ে দেখাবো, যে স্পেস গুলো ক্রিটিক্যাল খুব ছোট ওগুলো বড় করে দেখানো দরকার, ডাইমেনশন প্রপারলি আসবে না, এগুলো কল আউটে নিয়ে যাবো। কল আউটের পেজ গুলো কল আউটের আমি পেজে দিয়ে দেবো, ওখানে কি আমার ডাইমেনশন ডিটেলিং, ওখানে আমার মেজারমেন্ট, ফিনিশিং আইটেম কি, ম্যাটেরিয়ালটা কি, সব ওখানে থাকবে। আজকের ক্লাসটা একটু মনে বোরিং হয়ে যাচ্ছে না? আমরা আস্তে 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 কিছু জিনিসে ঢুকতেছি, কিন্তু প্রথম আমরা শুধু টুল কমান্ড গুলো শিখছি। এই জিনিসগুলো একটু বুঝতে হবে, এই জিনিসগুলো বোঝার পরে যে আমি আবার যখন 3D মডেল ঢুকবো তখন আবার মজা পাওয়া যাবে, তো রিলেট করা যাবে। এখন একটু বুঝে যেতে হবে খালি। তো কল আউট কিভাবে, কল আউট কোথায় লাগে এতটুকু তো বুঝলাম, তাই না? এখন খেয়াল করে দেখেন, আমি যদি একটা শীট ক্রিয়েট করতাম, এই যে একটা আননেমড একটা শীট, এটা হ্যাঁ, এই শীটটাকে যদি আমি কি করি, যে একটা নিউ শীট যদি আমি নিই, নিউ শীটে যদি আমি যদি এখানে এই যে এটা একটা শীট ক্রিয়েট করলাম, শীট নম্বর 2, আমি এই যে কল আউট যেটা আছে, এই কল আউটটাকে যদি আমি শীট নম্বর 2 তে টেনে নিয়ে এসে আমি বসাই, খেয়াল করে দেখেন ওর লেভেল 2 কল আউট অটোমেটিক লেখাটা চলে আসছে, তাই না? হ্যাঁ, বুঝছেন? লেভেল 2 কল আউট। এবং আমাদের ওই যে প্ল্যান, আমি আরেকটা প্ল্যান আমি শীটে গিয়ে পরে দেখাবো এগুলো। আমি আরেকটা নতুন শীট নেই, নিউ শীট, ওকে। এই জায়গাটাতে এবার আমি লেভেল 2 প্ল্যানটাকে নিয়ে আসছি না? এবার পেজটা দেখেন, এখানে কি লেখা দেখাচ্ছে, কল আউট, এবং কত নম্বর পেজে বসানো, A02। এবার A02 কোনটা? এই যে এটা না, এটাতে আমরা কি লিখে আসছিলাম একটু আগে, এই যে কল আউট এখানে আছে। তার মানে কি, ইউ জাস্ট থিঙ্ক উইথ ইউর ডিজাইনস, ইউর ড্রয়িংস, এগুলো নিয়ে কাজ করেন। শীটে যখন বসাবেন, বসানোর সাথে ও কোন শীটে আছে, কিভাবে আছে, ওর দায়িত্ব ওগুলোকে বুঝিয়ে দেওয়া। পেজ নম্বর গুনে 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 মুখস্থ করার দরকার নাই। এই ক্যালকুলেশন গুলা ওই শীটের যে আমরা পরবর্তী শিখবো টপ শীট ক্রিয়েট করা, যেখানে কন্টেন্ট শীট মনে রাখার দরকার নেই, ওই বলে কন্টেন্ট শীট ওই তৈরি করে দিবে। এবং পেজ যদি আমি চেঞ্জ করি 100 বার 100 রকম চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই, ওই কারেকশন ওই করে নিবে। স্কেলিং অটো হচ্ছে, যদি আমি কোনো কারণে স্কেলিং চেঞ্জ করতে চাই, যদি মনে করি আমি আরো বড় দিব, হ্যাঁ, ডাবল ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে যদি আমি স্কেলিং এখান থেকে দেখাই, যেটা আমি আরো বড় করতে চাই, হাফ স্কেল করতে চাই, ও বড় হয়ে যাবে। ঠিক আছে, করার পর আমি নিয়ে আসি, ওকে, বোঝা গেছে জিনিসটা? তাহলে আমরা অ্যানোটেশনটা বলতে আমি এখন পর্যন্ত এতটুকুই বুঝি, যে অ্যানোটেশন বলতে আমরা বুঝলাম যে ডাইমেনশনিং কিভাবে করতে হয়। আরেকটা দেখি টেক্সট, আমি কল আউটেই যাই, আবার এই কল আউটটাতে যাই, যাওয়ার পরে আমি টিএক্স কমান্ড নিতে পারি, অথবা অ্যানোটেশনে গিয়ে টেক্সট কমান্ডে যেতে পারি। টেক্সট কমান্ডে গিয়ে আমি যদি ক্লিক করে যদি বলি এভাবে, অথবা আমি যদি বলি না এটা নেই, লিডার সহ দেখায় যদি বলি যে আমার এখানে আমার এই জিনিসটা, এটা একটা নাম দিলাম, তাই না? এই যে এখানে করলাম না, ওই যে আমার শীটে যে বসেছি সেখানে কিন্তু কোথায় যে বসে ওইখানে নামটা চলে আসছে অটোমেটিক, কেমন? তাহলে অ্যানোটেশনের আরেকটা পার্ট হচ্ছে টেক্সট, যেভাবে কিছু সেভাবে লিখে আমরা এটাকে অ্যানোটেট করতে পারি, ডাইমেনশন দিতে পারি, অ্যানোটেট করতে পারি। আরেকটা হচ্ছে ট্যাগিং, ডোর উইন্ডো শিডিউল করতে গিয়ে আমাদের কি করতে হয়, ট্যাগিং করতে হয়, রাইট? ডোর ট্যাগিং এগুলো করতে হয় না আমাদেরকে এখানে। আমি যদি বলি ট্যাগ অল বা ট্যাগ বাই ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি ক্লিক করা, এখানে ট্যাগ বাই ক্যাটাগরি ক্লিক করে আমি যদি এখানে বলে দিই কি হবে, হ্যাঁ, আমি যে ক্লিক করছি খেয়াল করে দেখেন ও কি হচ্ছে, ও ট্যাগ বসে যাচ্ছে না, অটোমেটিক সেন্টার ধরে 20 নম্বর 25 নম্বর, হ্যাঁ, খেয়াল করে দেখেন এটা 25, এটাও কিন্তু 25, মানে একই জাতীয় একই রকম নাম্বার শিট দিচ্ছে, এটা সেম, দেখেন 20 তাই না, 20। অর্থাৎ ট্যাগিং এভাবে করে ইলেকট্রোমেকানিক্যাল যে ট্যাগিং গুলো আছে সেম ওয়েতে আমরা করতে পারবো। আমি যদি ট্যাগ করে যদি বাই ক্যাটাগরি বলে যদি আমি ট্যাগিং বলে দিই, তাহলে
এটাতে আমি একটা একটা করে ক্লিক করছি বলে, যদি আমি যদি বলি যে অটো হোক, ও সবগুলো একসাথে দিবে। হ্যাঁ, আমি কন্ট্রোল জেড দিই, ট্যাগ অল, আমি ডোর ট্যাগ দিলাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সে আমি জাস্ট এ মিনিট, ট্যাগ অর ডোর ট্যাগস, ডোর ট্যাগস অ্যাপ্লাই, ওকে। এখানে আচ্ছা, এখানে সবই তো, সরি তাই তো, ডোর ট্যাগস আমি সব যদি উইন্ডো দিই, এবার উইন্ডো দিই, উইন্ডো ট্যাগস অ্যাপ্লাই, ওকে, হয়ে গেছে। কতক্ষণ লাগে এটা করতে? কতক্ষণ লাগে? হয়েছে, তাই না? আচ্ছা, এরপর আরো আছে, আমি বলবো। আমরা যখন শিডিউলিং শিখবো তখন দেখবো যে সিঙ্গেল ক্লিকে কিভাবে প্রত্যেকটা ডোরের উইন্ডোর ওপেনিং সাইজ সহ, শিডিউল সহ সাইজ সব চলে আসবে। ক্লিয়ার? তাহলে এই যে ওয়ার্কিং ড্রয়িং করতে গিয়ে আমাদের ট্যাগিং করতে হয়, একবার আমরা কিভাবে ট্যাগিংটা করে ফেললাম। তাহলে অ্যানোটেশনের আমরা সাধারণত যে কাজগুলো করি, তিনটা জিনিসটা আমাদের কাজ করতে হয় বেশি। একটা হচ্ছিল এই ট্যাগিং, একটা করতে হয় টেক্সট অ্যানোটেশন, আর একটা ডাইমেনশনিং। এর বাইরে আরো কিছু লাগে, আমি আজকের জন্য একটু কঠিন না হওয়ার জন্য একটু সহজ রাখি। হ্যাঁ, আজকে একটু মনে ক্লাসটা একটু বোরিং হয়ে গেছে, বাট এগুলো আমরা পরে আবার করবো, আবার করতে হবে। এগুলো না করলে আমাদের শেখা হবে না। সব তো আরামের না, কিছু তো একটু কষ্টের আছে, বাট শিখে ফেলে এটা আর কষ্টের না, কনসেপ্টটা বুঝতে পারলে আর কষ্টের না। আজকে আমি এতটুকু পর্যন্ত থামি, এর পরের দিন আমরা পরের ক্লাসের জন্য আবার যাবো, কেমন?